টেবিল বানালাম যে এই এজের এত হাইট, এই এজের এত হাইট করে, দেন উই কম্পেয়ার্ড ইট, অর উই ক্যান টেক আ লংগিটিউডিনাল ডেটা। আমি একটা বাচ্চা আজকে মানে জন্ম হলো, ওকে, বর্ন টুডে, তাকে আমি 15-18 ইয়ার্স ধরে ফলো করে গেলাম, মানে একটা কোহর্ট তৈরি করলাম ওই ডেটে যারা হয়েছিল, অ্যান্ড দেন তার আমি বিভিন্ন বয়সে আমি কি করলাম এটা নিলাম। সো আই টুক দ্য ভ্যালুজ অফ ডিফারেন্ট এজেস, এটা 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 হয়, তাকে আমি একটা টেবিল হবে তো সেটার যে এই এজ এই এজ, এবার ওই টেবিলটা দেখবি এখানে আছে, এখানে এই এটা এখন বলবে, এখন খুলিস না, ঠিক আছে, এখন বন্ধ কর, এটার মধ্যে আছে। So there are like 5-6 pages of tables which is given in Ghai and many other books, but ওখান থেকে আমি যদি ভাবি তো it's very difficult। আমি কি বইটা নিয়ে বসবো পেডিয়াট্রিক্সে যখন আমি প্র্যাকটিস করছি তখন? নো, রাইট, যে ও কোনটা স্ট্যান্ডার্ড, তার মানে আই নিড সামথিং which is very handy, ঠিক আছে, which is very handy, যে আমি একটা জাস্ট নেব আর সেখানে আমি ওটাকে প্লট করব, and every time I can see whenever the child is coming for immunization or any kind I can plot it, right? তার মানে লংগিটিউডিনাল ডেটা অর ক্রস সেকশনাল ডেটা যেটাকে স্ট্যাটিস্টিক্যালি কম্পিউট করেছে and then graphically represent করেছে জিনিসটাকে, হ্যাঁ, একটা গ্রাফের মতো রিপ্রেজেন্ট করেছে, that is called growth chart. So what is this? This is a graphical representations of the data of growth tables mainly used for clinical purpose. তার মানে আমার প্র্যাকটিসের জন্য লাগবে, আমার পরীক্ষার জন্য লাগবে, দ্যাট ইজ রিকোয়ার্ড, ওকে, রিসার্চের জন্য লাগতে পারে। তো ভেরিয়াস টাইপস কিসের, বেসড অন এজ, বিভিন্ন প্যারামিটার্স গুলো, এজ, জেন্ডার, সেক্স, গ্রোথ প্যারামিটার্স, ডিফারেন্ট কাইন্ডস এর গ্রোথ চার্ট তার মানে আমরা রেডি করতে পারি। একটা এজের সঙ্গে হেড সারকামফারেন্স দেখে নিলাম, এজের সঙ্গে আমি ওয়েট দেখছি, এজের সঙ্গে হাইট দেখছি, আবার এদের মধ্যে আবার আছে ওয়েটের সঙ্গে হাইট দেখবো, হ্যাঁ। So there are multiple, এটার তো কোনো লিমিট নেই, there can be different kinds and different types of growth charts, okay, and different organizations have come up with their own charts, okay, like WHO chart, WHO যেটা পুরো পৃথিবীতে ফলো করছে লোকজন, হ্যাঁ, IAP মানে আমাদের ইন্ডিয়ান একাডেমি অফ পিডিয়াট্রিক্স, তো এটা আমরা ফলো করছি বিকজ ইন্ডিয়ান পপুলেশনের জন্য। CDC, হোয়াট ইজ CDC? হ্যাঁ ঠিক, সেন্টার অফ ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন, ঠিক আছে, তাহলে ওদেরও চার্ট আছে, ডিফারেন্ট চার্টস আছে, বাট এত কি আমরা পড়বো? আমরা কোনটা পড়বো যেটা এক্সামে আসবে, হ্যাঁ, বা এক্সামে যে জিনিস, যে চার্টটা আমাকে এক্সামিনারকে দেখাতে হবে, বাট ফর থিওরিটিক্যাল পারপাস উই হ্যাভ টু নো এভরিথিং, ওকে। সো হোয়াট ইজ দ্য ইউজ অফ গ্রোথ চার্ট? টু মনিটর গ্রোথ, সবার আগে যে আমি মনিটর করছি বাচ্চাটা ডিফারেন্ট লেভেলসে, টু ডিটেক্ট গ্রোথ ডেভিয়েশন অ্যাট আর্লিয়েস্ট, প্লট করতে করতে দেখলাম দুম করে নেমে গেছে, কি হলো ব্যাপারটা, না কিছু একটা হয়েছিল, ওকে। টু আন্ডারস্ট্যান্ড দ্য এফেক্টস অফ ইন্টারভেনশন, এবারে আমি কারোর পেয়েছিলাম যে খুব খারাপ চলছিল, তো দ্য চাইল্ড ওয়াজ অ্যাকচুয়ালি ম্যালনারিশড অ্যান্ড এভরিথিং, আই গিভেন সাম ইন্টারভেনশন, আমি তার নিউট্রিশন ঠিক করেছি, তারপর চেক করছি যে হ্যাঁ ঠিকঠাক গ্রো করছে কিনা, আচ্ছা, তো তার জন্য কমিউনিটি স্টাডিজের জন্য লাগবে, যেটা বললাম বিভিন্ন রকম, আর রিসার্চ পারপাস লাগবে। You know how first growth chart was like came? So initially it used to be used as anthropometric measurements for jobs. যেমন থেকে আর্মিতে যাবে, হ্যাঁ, তো আর্মির হাইট, তার ওয়েট, তার এই সমস্তর জন্য ইউজ হতো, বাচ্চাদের জন্য ইউজ হতো না, তো কোনো একটা কোম্পানি কাউকে হায়ার করবে তো দে নিড এ টল পারসন, এইভাবে ইউজ হতো। অ্যান্ড ওয়ান ফ্রেঞ্চ লয়ার ওয়াজ দেয়ার, অনেক আগেকার কথা এটা, মানে 18th century, হ্যাঁ, তো সেই টাইমে ওয়ান ফ্রেঞ্চ লয়ার ওয়াজ দেয়ার হু জাস্ট র্যান্ডমলি প্লটেড হিজ চাইল্ডস চার্ট, লাইক একটা বিভিন্ন পয়েন্টে হয় না বাবারা করে এরকম, যে দেখি কতটা পারলি করে এরকম প্লট করেছে, অ্যান্ড হি হ্যাড আ mathematician friend who said, wow, this is a good idea, we can plot whether the child is healthy or not. So this is how it started, okay, they both were like French, এভাবে শুরু হলো, ওকে। তো আমরা রিসার্চ পারপাসেও ইউজ করে থাকি, রিসার্চ পারপাসে কিন্তু আমরা ট্যাবুলার ফর্মটা বেশি ইউজ করি, ওকে। চলো, তো ডিফারেন্ট চার্টস কি হতে পারে? দ্য ফার্স্ট ইন্ডিয়ান চার্ট ওয়াজ 1972 ICMR চার্ট, হ্যাঁ, দেন CDC চার্ট কেম ফ্রম বার্থ টু 20 years, বাট এগুলোর প্রত্যেকটারই কিছু না কিছু, there are some loopholes in it. Some studied 0 to 5 years, some studied breastfed child, some studied top feed child, সো সবগুলোর কিছু না কিছু
মানে ভেরিয়েশনস ওয়াজ দেয়ার, যেটাকে আমি হয়তো পুরোপুরি ভাবে উই ক্যানট ইউজ ইট ইন all the population. Okay, আচ্ছা, তো দেন দেয়ার ওয়াজ দিস স্টাডি, এই যে WHO MGRS স্টাডি, যেটা তো এটা মাল্টিসেন্ট্রিক একটা গ্রোথ রেফারেন্স স্টাডি হয়েছিল, যেটাতে অনেকগুলো কান্ট্রি একসঙ্গে পারফর্ম করে। দেয়ার আর মেনি গেটস ফ্রম বাট 0 to 5 years, হ্যাঁ, অ্যান্ড দিল্লি ওয়াজ ওয়ান অফ দ্য সেন্টার্স, মাস্কাট, দিল্লি এগুলো ছিল। সো দ্যাট চার্ট কেম, যেটা এটার মধ্যে তুমি দেখছো বইয়ে, হ্যাঁ, 0 to 5 years WHO চার্টস। দেন ইন্ডিয়াতে আরো কি কি হলো বিভিন্ন টাইমে, দেখো 1991-এ এসছে আগরওয়াল চার্ট, দেন খাদিলকার চার্ট, হ্যাঁ, এগুলো ইন্ডিভিজুয়াল লাইক entities, they came up with the growth chart. Okay, in Marwa chart, and then there was this IAP chart, Indian Academy of Pediatrics 2015 chart. এইটাই তোমাদের লগবুকে আছে। So you have to focus on this, and I will also focus on this, এই জিনিসটা আমাকে জানতে হবে। সো এই চার্টটাতে কি করলো, যে এই যে WHO যে চার্টটা করেছিল 0 to 5 years এ, দে কম্বাইন্ড ইট and then they called it WHO IAP combined charts. তার আবার একটা রিভিশন বেরিয়ে গেছে, এটা 2020 হবে, 2021 নয়। So this is the chart that I have bought, the latest one. So you have to use that only. The basic charts will come, we'll just stick to this. What is this? Weight for age, height for age, weight for height, head circumference, BMI. That's it. এই আমরা পাঁচটা চার্টের এই এদিক ওদিক ঘুরব। হ্যাঁ, ওকে, সো দিস ইজ হোয়াট ইজ দিস। তো ফার্স্টে আমরা সো লেট আস সি লাইক হোয়াট ইজ দ্য ডিফারেন্ট লাইক একটা গ্রোথ চার্ট, if you are given a growth chart, then you have to see like what is this. So in general there is a color coding that for girls it is pink, for boys it is blue. Okay, এগুলো সবই girls এর chart, but in case 150 students, they suddenly thought I will take a black and white chart, এত কালার জেরক্স করতে পারবো না, হ্যাঁ, তাহলে কি হলো, সব স্ট্রেট ফেল, বয়েজ গুলোকে গার্লসে পুট করেছে, গার্লস গুলোকে। সো প্লিজ সি, ডু নট জাস্ট বিলিভ দিস কালার কোডিং, প্লিজ সি দ্যাট দিস ইজ আ ওয়েট ফর এজ ফর গার্লস, হ্যাঁ, চেক দ্য এজ গ্রুপ, বার্থ টু 5 years অ্যান্ড পার্সেন্টাইল চার্ট, এরকম অনেক কিছু ডিফারেন্স আছে। দেয়ার আর পার্সেন্টাইল চার্টস অ্যান্ড জেড স্কোরস, দ্যাট আই উইল কাম। তাহলে আমাদের এদিকে আছে, সো দেয়ার ইজ ওয়ান এক্স অ্যাক্সিস হুইচ ইজ এজ, লেখাই আছে এখানে কমপ্লিটেড মান্থস অ্যান্ড ইয়ার্স, and then there is weight. তাহলে আমি কি করব, দেখো 2 বছরের যদি কেউ হয়, 2 years old, তো 2 years old এ সাপোজ the weight is 6 kg, হ্যাঁ, সরি এটা বার্থ, এটা মান্থস, রাইট, ইয়েস, ভেরি গুড। সো এটা 2 years, তো 2 years এ ইট ইজ সাপোজ 10 kg, তাহলে এখানটাতে হবে, হ্যাঁ। তো আমরা কিভাবে প্লট করবো ওটা আসছি আমি পরে। তো এটা আমার চার্ট, তাহলে এদিকে আমার আছে এজ, দিস ইজ ওয়েট, এটা ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, এখানে লোগোটা থাকবে। তো দিস আর পার্টস অফ চার্ট, যেগুলো আমাকে দেখে নিতে হবে যে ঠিকঠাক আছে তো। আচ্ছা, আমার বাচ্চাটার বয়স ছিল 6 বছর, আমি একটা সিনিয়রকে বললাম যে দাদা আমাকে গোচ্চার দাও করে নিয়ে এলাম, দেখা গেলো সেটা 0 to 5 years এর চার্ট। ডোন্ট ডু দ্যাট, হ্যাঁ, কেয়ারফুলি চেক করতে হবে। And this is one thing that will be surely asked in exam, surely, আর কোথাও এত সিওরিটি নেই, গ্রোথ চার্ট করতেই হবে লং কেসগুলো। এটা अगेन लेंथ फॉर गर्ल्स, लेंथ फॉर एज, हाँ, बिलो 2 years लेंथ फॉर एज হবে। হেড সার্কামফারেন্স চার্ট আছে এইটাতে, দেখো এখানে একটা জেড স্কোর চার্ট আছে, তো এটা জেড স্কোরে দেওয়া আছে কেন, ওয়াই, বিকজ আমরা যেরকম ভাবে উই ডিফাইন মাইক্রোকেফালি এন্ড ম্যাক্রোকেফালি লাইক দ্যাট, বিলো 3 SD এন্ড কোনটা, এইটা পিঙ্ক বাবু, এটা পিঙ্ক তো, এই এটা ব্লু, একটু পিঙ্কটা একটু অন্যরকম, একটু একটু হ্যাঁ একটু একটু বেশি, কিন্তু এটা পিঙ্ক, পিঙ্ক কালার চিনতে হবে বাবা, হ্যাঁ, পিঙ্ক কালার না চিনলে মুশকিল আছে। মর্নিং স্যার। ওকে, so this was head circumference chart, huh?
and then this is, what is this, 5 to 18 BMI chart. এটা একটু ভিজিবিলিটি একটু খারাপ, হ্যাঁ। তো এখানেও এরকম আছে, তো এইটা দেখো ডিফারেন্ট এদের থেকে, হ্যাঁ। হ্যালো এভরিওয়ান, আমি OLIUL হোসেন, আবার তোমাদের সাথে আমি নেক্সট লেকচার নিয়ে চলে এসেছি। আমরা আমাদের থার্ড লেকচারে আলোচনা করেছিলাম যে থিওরি অফ স্ট্রাকচারের কলম চ্যাপ্টার থেকে, ঠিক আছে। আমরা থার্ড লেকচারে আলোচনা করেছিলাম সেই চ্যাপ্টারের যে পার্ট ছিল এন্ড কন্ডিশন, ঠিক আছে, এন্ড কন্ডিশন অফ ইলুটস থিওরি। তাহলে আমরা অলরেডি এন্ড কন্ডিশনের দুটো পার্ট এখানে আলোচনা করেছিলাম। এক নম্বর পার্ট কি ছিল? এক নম্বর পার্ট ছিল এন্ড কন্ডিশনের 2 নম্বর পার্ট নিয়ে আমরা আলোচনা করেছিলাম। এক নম্বর পার্ট ছিল আমাদের বোথ এন্ড হিঞ্জ, ওকে। এটা ছিল আমাদের ফার্স্ট, এটা কিভাবে কিপলিং লোড ফাইন্ড আউট করা যায় সেই নিয়ে আমরা দেখেছিলাম। সেকেন্ড পার্ট, ওয়ান এন্ড ফিক্সড অ্যান্ড other end hinge, ওকে। এটার ক্ষেত্রে কিভাবে ফাইন্ড আউট করা যায় কিপলিং লো সেটাও আমরা দেখেছিলাম। তাহলে ফার্স্ট ফর্মুলা আমরা কি দেখেছিলাম? বোথ ইন হিঞ্জের ক্ষেত্রে কিপলিং লোড যেটা আমরা ফাইন্ড আউট করেছিলাম যেটা পিই দিয়ে, তাই তো। তাহলে পিই এর ফর্মুলাটা কি বেরিয়েছিল? এটার ফর্মুলা বেরিয়েছিল পাই স্কোয়ার EI আপন L স্কোয়ার, ঠিক আছে। আর এটা সেকেন্ডের ক্ষেত্রে যে কিপলিং লোডটা বের হয়েছিল সেটা পিই সমান কি বেরিয়েছিল? যে পাই স্কোয়ার EI আপন 4L স্কোয়ার। এখানে আমার কি ছিল? ইটা কি ছিল? এই ছিল ইয়াং মডিউলাস, হ্যাঁ, অফ মেটেরিয়ালস, অ্যান্ড আই ছিল কি? আই ছিল মোমেন্ট অফ ইনার্সিয়া, অ্যান্ড এল ছিল কি? এল ছিল কলমের, এলটা কি ছিল? এলটা ছিল এই কলমের অ্যাকচুয়াল লেন্থ, ঠিক আছে। এই কলমের কি ছিল? অ্যাকচুয়াল লেন্থ ছিল আমার হচ্ছে কি এলটা। তাহলে আমরা দেখেছিলাম যে বোথ ইন যদি হিঞ্জ হয় তখন বোথ ইন হিঞ্জের ক্ষেত্রে আমাদের সাপোর্ট কন্ডিশন কীরকম ছিল? এরকম আকারে ছিল, এরকম আকারে ছিল, তাই তো। আর ওয়ান ইন ফিক্সড অ্যান্ড আদার ইন, আচ্ছা এটা সরি এটা হিঞ্জ হবে না, এটা আমরা সেকেন্ড লেকচারে আমাদের ফ্রি ছিল, ঠিক আছে। সেকেন্ড লেকচারে আমাদের ফ্রি ছিল, হিঞ্জটা পরে আছে, ওটা আমরা নিয়ে এখনো ডিসকাস করিনি। তাহলে ওয়ান ইন ফিক্সড অ্যান্ড আদার ইন ফ্রি ছিল, যেখানে এল অ্যাকচুয়াল লেন্থ আমরা কি ছিল? কলমের এল ছিল, ঠিক আছে। অ্যাকচুয়াল লেন্থ হচ্ছে আমার এল। তাহলে এখানে আমরা এর আরো দুটো পার্ট আছে। দুটো পার্ট কি আছে? 3 নম্বর পার্ট হচ্ছে আমার যে ওয়ান ইন, আচ্ছা 3 নম্বর যদি আমি পার্ট নিই, আমি এখানে বোথ এন্ডস ফিক্সড, এটা একটা করতে পারি। আর একটা কি আছে? 4 নম্বর পার্ট আছে যে ওয়ান ইন ফিক্সড, যেটা আমি এখানে লিখেছিলাম যে ওয়ান ইন ফিক্সড অ্যান্ড আদার ইন হিঞ্জ, ঠিক আছে। এটা হচ্ছে আমার 4 নম্বর। তাহলে আমরা অলরেডি এই দুটো ভালোভাবে ফুল ডিটেলসের সঙ্গে আমরা কিন্তু আলোচনা করেছি, ঠিক আছে। আমরা ফার্স্টের ক্ষেত্রে এই ফর্মুলাটা পেয়েছি, সেকেন্ডের ক্ষেত্রে আমি পেয়েছি কোনটা? এটা পেয়েছি পাই স্কোয়ার EI আপন 4L স্কোয়ার, এটা পেয়েছি আমি সেকেন্ডের ক্ষেত্রে। তাহলে থার্ডের ক্ষেত্রে অ্যান্ড ফোরের ক্ষেত্রে আমি এগুলো যেভাবে ডিসকাস করেছি অ্যান্ড ফাইন্ড আউট করেছি কিপলিং লোড, সিমিলারভাবে আমি এগুলো কিন্তু করতে পারি, ঠিক আছে। তাহলে আমি এগুলো করতে পারি, কিন্তু আমরা আর লেকচারটা বেশি বড় করতে যাব না। অলরেডি এই দুটো নিয়ে আমি খুব ভালোভাবে
কিভাবে ডেরিভেশন হয়, এই ফর্মুলাটা কিভাবে আসে, তার ফুল ডিটেলস কিন্তু এই দুটো লেকচারে আমি ভালোভাবে ডিসকাস করেছি। ঠিক আছে, তাহলে আমি এই লেকচারে আমরা দেখব যে এই চারটাকে কম্বাইন করে কিভাবে একটা ফর্মুলা থেকে চারটে ফর্মুলাতে নিয়ে আসা যায়। ঠিক আছে, যদি আমরা 3 নম্বর লেকচার, তোমরা আগে এই 1 নম্বর আর 2 নম্বর ভালো করে দেখবে, 3, 4 নম্বর অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। ঠিক আছে, কিভাবে বার হবে আমি বলছি, জাস্ট চারটা মান ভালোভাবে মনে রাখবে। আমরা যদি বোথ ইন ফিক্সড দেখি, ঠিক আছে, বোথ ইন ফিক্সের ক্ষেত্রে কি হবে, এটার ফর্মুলা বেরিয়ে আসবে যদি আমরা এগুলোর মতো করে আলোচনা করি। পিই সমান 4 পাই স্কোয়ার EI আপন L স্কোয়ার। ঠিক আছে, এটা পাবো। আর যদি 1 ইন ফিক্সড অ্যান্ড আদার ইন হিঞ্জ হয় তাহলে সেই ক্ষেত্রে কি পাবো, ধরো এটার ক্ষেত্রে আমি পাবো, এটার ক্ষেত্রে নিচে লিখে দিচ্ছি, পিই সমান পাবো 2 পাই আর স্কোয়ার পাবো, 2 পাই স্কোয়ার EI আপন L স্কোয়ার। ঠিক আছে, আমি এই দুটো যদি এগুলোর মতো করে ডিসকাস করি তো সিমিলারিটি 2 পাই স্কোয়ার EI আপন L স্কোয়ার পাবো এটার ক্ষেত্রে, আর বোথ ইন ফিক্সডের ক্ষেত্রে পাবো 4 পাই স্কোয়ার EI আপন L স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা এই চারটা ফর্মুলা এভাবে মনে রাখার দরকার আছে? আমি বলবো নয়। কেন নয়? আমাদেরকে একটা মাত্র ফর্মুলা মনে রাখতে হবে, একটা মাত্র ফর্মুলা। সেই ফর্মুলাটা হলো কি, একটা মাত্র ফর্মুলা মনে রাখতে হবে, সেই ফর্মুলাটা হলো যে পিই ইকুয়াল টু পাই স্কোয়ার EI আপন LE স্কোয়ার। LEটা মানে কি? LEটা মানে হলো L ইফেক্টিভ লেন্থ অফ কলম। আচ্ছা, এখানে ইর মানে জানো, আয়ের মানে জানো, এবং LEর মানেটা অলরেডি আমি অনেকবার বলেছি, আবার এখানে আমি বলে দিচ্ছি। LE মানে হলো ইফেক্টিভ লেন্থ অফ কলম, ইফেক্টিভ লেন্থ অফ কলম। ওকে, তাহলে LE হলো ইফেক্টিভ লেন্থ অফ কলম। এবার অনেকের কোশ্চেন হবে, স্যার ইফেক্টিভ লেন্থটা কি? আমরা অ্যাকচুয়াল লেন্থটা জেনেছি যে এটা যদি একটা কলম হয়, এটা যদি একটি কলম হয়, বোথ ইন হিঞ্জের ক্ষেত্রে আমি দেখে নিচ্ছি, বোথ ইন হিঞ্জের ক্ষেত্রে দেখে নিলাম, এটা যদি একটি কলম হয় তাহলে অ্যাকচুয়াল লেন্থ আমি ধরে নিচ্ছি এখান থেকে নিয়ে কলমের এই পর্যন্ত, এর অ্যাকচুয়াল লেন্থ হয়ে গেল LA বা L। ঠিক আছে, যদি এটা LA অথবা L হয় তার অ্যাকচুয়াল লেন্থ, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে জানতে হবে যে L ইফেক্টিভটা তাহলে কত হবে। তাহলে L ইফেক্টিভ সমান LA কি নিতে পারবো না? L এর বেশি হতে পারে না কম হতে পারে। ঠিক আছে, L ইফেক্টিভটা কি হতে পারে? অ্যাকচুয়াল লেন্থ থেকে বেশি হতে পারে, কমও হতে পারে, অথবা অ্যাকচুয়াল লেন্থের ইকুয়াল হতে পারে। ঠিক আছে, এখানে L ইফেক্টিভ মানে হলো যে আমার ওই দুই পয়েন্ট, ঠিক আছে, কলমটা যখন আমার ফেল করবে, ওই দুই পয়েন্ট, কলমের এমন দুটি পয়েন্ট যে দুটি পয়েন্টে কী হবে, বেন্ডিং মোমেন্টটা 0 থাকবে। বোঝা গেল পয়েন্টটা? তাহলে কি বললাম যে L ইফেক্টিভ হলো কলমের মধ্যে ওই দুই পয়েন্ট, যেই দুই পয়েন্টে কি হবে, বেন্ডিং মোমেন্ট 0 হবে, অথবা পয়েন্ট অফ কোয়ান্টার ফ্র্যাকচার পাবো। অবশ্যই যারা বেন্ডিং মোমেন্ট করেছো, বেন্ডিং মোমেন্ট অ্যান্ড শিয়ার ফোর্স পড়েছো, সেখানে পয়েন্ট অফ কোয়ান্টার ফ্র্যাকচারের ব্যাপারটা জানো, আমি নতুন করে কিছু বলছি না। তাহলে পয়েন্ট অফ কোয়ান্টার ফ্র্যাকচার এখানে যদি আমি দেখি, তাহলে এখানে কোয়ান্টার ফ্র্যাকচার পয়েন্টও পাচ্ছি না, কিন্তু অ্যাকচুয়ালি কোয়ান্টার ফ্র্যাকচার পয়েন্টের মানেটা কি? যেখানে বেন্ডিং মোমেন্টটা কি হয়, 0 হয়। এবং এখানে আমরা এটাও জানি, যদি কোনো সাপোর্ট হিঞ্জ হয়, তাই তো, যদি কোনো সাপোর্ট হিঞ্জ হয় তাহলে সেখানে বেন্ডিং মোমেন্ট কত পাওয়া যায়? সেখানে বেন্ডিং মোমেন্ট কত পাওয়া যায় বলো? সেখানে বেন্ডিং মোমেন্ট অ্যাকচুয়ালি 0 হয়। তাহলে আমি এখানে দেখব যখন বোথ ইন হিঞ্জ, তখন কিন্তু এখানে দেখতে পাবো বেন্ডিং মোমেন্টটা অ্যাকচুয়ালি 0। তাহলে যখন আমি কি বললাম, L ইফেক্টিভটা হবে ওই দুই পয়েন্টের ডিস্টেন্স, যেখানে যেই দুই পয়েন্টের বেন্ডিং মোমেন্টটা কি হবে, 0 থাকবে। তাহলে এখানে অ্যাকচুয়ালি আমি দেখছি এটা হিঞ্জ পয়েন্ট, এখানেও হিঞ্জ পয়েন্ট, তাহলে দুই হিঞ্জ পয়েন্টে বেন্ডিং মোমেন্ট 0, তাহলে এখানে লেন্থ LA অ্যাকচুয়াল লেন্থ, তাই তো।
তাহলে অ্যাকচুয়াল লেন্থ যদি এল এ হয় তাহলে এখানে এল ইফেক্টিভ কত হবে? তাহলে বেন্ডিং মোমেন্ট দুটো পয়েন্টে 0, এল এ যদি অ্যাকচুয়াল হয় এল ইফেক্টিভও হবে কত? এল ইফেক্টিভও হবে এল এ। তাহলে এটা ফার্স্ট কন্ডিশন ছিল, এটা ফার্স্ট কন্ডিশনে ছিল যে যখন বোথ ইন হিঞ্জ হয়, ঠিক আছে, যখন বোথ ইন হিঞ্জ হয় তখন ইফেক্টিভ লেন্থ অফ কলম ইজ ইকুয়াল টু অ্যাকচুয়াল লেন্থ অফ কলম, ঠিক আছে, এটা বোঝা গেল। তাহলে আমি কি বললাম, আমার 4টে ফর্মুলা মনে রাখার কোনো দরকার নাই, জাস্ট আমি একটা মাত্র ফর্মুলা মনে করব যে পিই ইকুয়াল টু পাই স্কোয়ার ইআই আপন এল ইফেক্টিভের স্কোয়ার। এল ইফেক্টিভের স্কোয়ার এবার আমি দেখব যে আমার কোন কন্ডিশনের ক্ষেত্রে আছে। যদি আমার বলে দেয় বোথ ইন হিঞ্জ, তখন এল ইফেক্টিভের জায়গাতে, তখন এল ইফেক্টিভের জায়গাতে কি হয়ে যাবে, তখন এল ইফেক্টিভের জায়গায় হয়ে যাবে এল অ্যাকচুয়ালটা। ওটা কি ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে। যদি বোথ ইন হিঞ্জ হয়, ঠিক আছে, যদি বোথ ইন হিঞ্জ হয়ে যায় তাহলে এল ইফেক্টিভ সমান এল অ্যাকচুয়াল হয়ে যাবে। তখন আমরা দেখো এই ফর্মুলাটা এল ইফেক্টিভের জায়গায় কি লিখব, অ্যাকচুয়াল লিখতে পারি, তাহলে অ্যাকচুয়াল লেন্থটা এল ইফেক্টিভের জায়গায় হয়ে যাবে। তাহলে আমরা এই ফর্মুলাটাকে এখানে এল অ্যাকচুয়ালের স্কোয়ার করে দিতে পারি। জাস্ট কি করলাম, এল ইফেক্টিভটা চেঞ্জ হবে। এবার আমি যদি 2 নম্বর কন্ডিশন দেখি, 2 নম্বর আমার কন্ডিশন কি ছিল, 2 নম্বর আমার কন্ডিশন ছিল যে আচ্ছা 2 নম্বর আমার কন্ডিশন কি ছিল, 2 নম্বর আমার কন্ডিশন ছিল যে 1 ইন, আচ্ছা এটা আমি ভালো করে লিখে দিচ্ছি, বোথ ইন হিঞ্জ, ঠিক আছে, এটা ছিল আমার ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন আমার কি ছিল যে 1 ইন ফিক্সড হবে অ্যান্ড আদার ইন ফ্রি হবে। তাহলে আমি যদি এটা একটা কলম আঁকি, এটা যদি একটা কলম আঁকি তাহলে এই পয়েন্টটা আমার কি হয়ে যাচ্ছে, এই প্রান্তটা ফিক্সড হয়ে যাচ্ছে অ্যান্ড আদার ইন কি হয়ে যাচ্ছে, আদার ইন ফ্রি হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি দেখি এখানে যে এই কলমটা যদি বাকেল করে, এই কলমটা যদি বাকেল করে তো জাস্ট এইভাবে বাকেল করবে, ঠিক আছে, এই কলমটা যখন বাকলিং করবে ফ্রি ইন্ডের জন্য এইভাবে বাকলিং করবে, যেটা আমি বলেছিলাম কনভেক্সিটি ইনওয়ার্ড ইন সেন্টার লাইন অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে এইভাবে যদি বাকেল করে, এইভাবে যদি কলমটা বাকেল করে, আর এটা যদি অ্যাকচুয়াল লেন্থ এল হয়, এটার যদি অ্যাকচুয়াল লেন্থ এল হয় এই কলমের, তাহলে আমাকে এল ইফেক্টিভ কত হবে, তাই তো। তাহলে এটা যদি অ্যাকচুয়াল লেন্থ এল হয় তাহলে এর এল ইফেক্টিভটা বার করতে হবে। তাহলে আমি বলেছিলাম পয়েন্ট অফ কোয়ান্টাল ফ্র্যাকচার বার করতে হবে, তাই তো, যেখানে অ্যাকচুয়াল বেন্ডিং মোমেন্ট আমার 0 হচ্ছে। তাহলে আমার তো এই পয়েন্টটা ফিক্সড পয়েন্ট, এখানে তো কোনো বেন্ডিং মোমেন্ট না, এখানে বেন্ডিং মোমেন্ট তো অ্যাকচুয়ালি আছে ফিক্সড পয়েন্টে, এখানে বেন্ডিং মোমেন্ট 0 হবে না। তাহলে নিশ্চয়ই ফিক্সড পয়েন্টে বেন্ডিং মোমেন্ট আমার 0 আছে, অবশ্যই আছে, এখানে কিন্তু বেন্ডিং মোমেন্ট 0 নয়। তাহলে আমাকে কি করতে হবে, এর পয়েন্ট অফ কোয়ান্টাল ফ্র্যাকচার বার করতে হবে। এখানে আরেকটা কন্ডিশন আছে যে যদি এটা শুধু আমি ওই আকারে না দেখি যে বেন্ডিং মোমেন্টটা 0 দেখব, তাহলে আমাকে দেখতে হবে যে এই কার্ভটা কিন্তু অ্যাকচুয়ালি সেমি সার্কেল আছে, ঠিক আছে, কোয়াড্রেটিক সার্কেল আছে, ঠিক আছে, একটা কার্ভ আছে, এই কার্ভটাকে সেমি সার্কেলে যদি পূরণ করতে হয় তাহলে এই কার্ভটাকে আমাকে কি করতে হবে, এদিকে যতটা আছে একে ঠিক ততটা এক্সপ্যান্ড করতে হবে এইদিকে। তাহলে এইটা একটা সেমি সার্কেলে কি হলো, এখানে দুটো পয়েন্ট একই লাইনে পেয়ে গেলাম। আমি যদি দেখে নিই আমার কার্ভটা এই আকারে আছে, তাহলে এটাকে যদি একটা সেমি সার্কেল বানাই তাহলে এখানে পয়েন্ট অফ কোয়ান্টাল ফ্র্যাকচার পাচ্ছি, এদিকে কোথাও পাচ্ছি না। তাহলে এই পয়েন্ট দুটোকে যদি আমাকে সেম একটা অ্যাক্সিসে নিয়ে আসতে হয় তাহলে আমি কি করব, এইভাবে নিয়ে আসবো। তাহলে এইভাবে যদি নিয়ে আসি
তাহলে এইখান থেকে নিয়ে এই পর্যন্ত, এখান থেকে নিয়ে এই পর্যন্ত কি পেলাম, যে ডিস্টেন্সটা পেলাম সেটা হচ্ছে এল ইফেক্টিভ। এটা কি হবে, এটা হচ্ছে এল ইফেক্টিভ। এবং এল ইফেক্টিভের মান কত হবে, তাহলে দেখো এখানে এল অ্যাকচুয়াল ছিল এতটা, তাহলে এইটা কি করলাম, এটা যত পরিমাণ এইদিকে ছিল সেম পরিমাণ আমি এইদিকে করেছি, ঠিক আছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে এল ইফেক্টিভ সমান কত হয়ে যাচ্ছে, এটা 2L। তাহলে এখানে আমি বুঝতে পারলাম যে যদি ওয়ান ইন ফিক্সড অ্যান্ড আদার ইন ফ্রি হয়, আদার ইন ফ্রি হয়, তার জন্য এল ইফেক্টিভ সমান কত হবে, 2 × এল অ্যাকচুয়াল। ঠিক আছে, বোঝা গেল। তাহলে ফার্স্ট ছিল কি, এল ইফেক্টিভ সমান আমি এল অ্যাকচুয়াল পেলাম। সেকেন্ড কেসের ক্ষেত্রে পেলাম কি, যে যখন আমার ওয়ান ইন ফিক্সড অ্যান্ড আদার ইন ফ্রি হবে তখন সেখানে এল ইফেক্টিভ সমান আমি কি পাবো, 2 × এল এম। এবার এল ইফেক্টিভের জায়গায় আমার যখন বি কন্ডিশনে চলে আসবে, সেকেন্ড কন্ডিশনে যখন আমার ম্যাথের ক্ষেত্রে দিয়ে দেবে যে ওয়ান ইন ফিক্সড অ্যান্ড আদার ইন যদি ফ্রি হয়, সেই ক্ষেত্রে আমার কিপলিং লোড কীভাবে বার করতে হবে, ঠিক আছে। আমার যদি তেমন কোনো কন্ডিশনে ম্যাথ দিয়ে দিল, তখন আমি কি করব, এল ইফেক্টিভটা বার করব 2L অ্যাকচুয়াল, যে লেনটা দেওয়া থাকবে সেটা 2 টাইমস করব, দিয়ে এখানে বসিয়ে দেবো। তাহলে এখানে হয়ে যাবে কি 2 × এল অ্যাকচুয়াল, ঠিক আছে। তাহলে এটা আমি সেকেন্ড ফর্মুলার ক্ষেত্রে তখন বের করে নিতে পারবো। ব্যাস, এবার আমি দেখব 3 নম্বর ফর্মুলাটা, ঠিক আছে। তাহলে বোঝা গেল এই ব্যাপারটা, যে এখানে আমি এটাকে এক্সপ্যান্ড কেন করলাম, এখানে এক্সপ্যান্ড এই কারণ করলাম, যদি আমি এই হিসাবে ধরি, দুটো পয়েন্টকে একই লাইনে নিয়ে আসতে হবে সেই হিসাবে ধরতে পারি। এখানে দুটো পয়েন্টকে বেন্ডিং মোমেন্ট যদি 0 হিসাবে ধরি সেটাও হবে, অথবা এখানে কোয়াড্রেটিক একটা সার্কেল আর্ক আছে, সেটাকে সেমি কোয়াড্রেটিক সার্কেলে যদি আমাকে করতে হয়, ঠিক আছে, তাহলে পরেও ওই হিসাবে আমাকে ওখানে এক্সপ্যান্ড করতে হয়, ঠিক আছে। এই 2-3টে কারণের ক্ষেত্রে আমি এটা করলাম। আচ্ছা, তাহলে আমার বি পয়েন্ট হয়ে গেল, কেন হলো বোঝা গেল। এবার কি আছে, 3 নম্বর পয়েন্ট আছে। 3 নম্বর পয়েন্টটা আমার কি ছিল, সি পয়েন্টটা কি ছিল, সি পয়েন্টটা ছিল 3 নম্বর পয়েন্টটা ছিল যে বোথ ইন ফিক্সড, যখন আমার কলমটা কি আছে, উপর এবং নিচে পোর্শন ফিক্সড আছে, ঠিক আছে। এই দুটো পোর্শন যখন ফিক্সড আছে তখন কি হচ্ছে দেখো, এখানে যখন আমার এখানে যখন কোনো পি লোড অ্যাপ্লাই হবে, আচ্ছা এই পয়েন্টটাকে আমি এ ধরে নিচ্ছি, এই পয়েন্টটাকে আমি বি ধরে নিচ্ছি। যখন বি পয়েন্টে কোনো একটি লোড, ওয়ার্কিং লোড অ্যাপ্লাইড হচ্ছে, তখন কি হবে, এর মধ্যে একটা বাকলিং আসবে। কীরকম বাকলিংটা আসবে, এইরকমভাবে এসে এখানে গিয়ে, আচ্ছা দাঁড়াও, এইভাবে আসবে, এইভাবে ক্রিয়েট হয়ে এইভাবে শেষ হয়ে যাবে, ঠিক আছে, এইভাবে শেষ হয়ে যাবে। এটা কি হবে, জাস্ট ফিক্স থেকে কিছু ডিস্টেন্স আগে তার কি হবে, বেন্ডিং মোমেন্টটা 0 থাকবে। তাহলে এখানে এই পয়েন্ট আর এখানে যে পয়েন্টটা পাবো, এটা এখানে পাবো কি বেন্ডিং মোমেন্ট 0 বা পয়েন্ট অফ কোয়ান্টার ফ্র্যাকচার। কেন কি, ফিক্স আমরা জানি ফিক্স সাপোর্টে কোনো রকমের স্লোপ থাকে না, সেখানে স্লোপ 0 থাকে, তাই তো। সেখানে কি থাকে, ফিক্স সাপোর্টে সেখানে কোনো রকমের ডিফ্লেকশানও 0 থাকে এবং স্লোপও 0 থাকে, সেখানে কোনো রকমের ডিফ্লেকশান স্লোপ থাকে না। তাহলে এখানে আমার অ্যাকচুয়াল লেন্থ ছিল কোথা থেকে, এ থেকে বি পয়েন্ট পর্যন্ত আমার অ্যাকচুয়াল লেন্থ ছিল। তাহলে এখানে অ্যাকচুয়াল লেন্থ ছিল এল এ সমান একদম বি থেকে এ পোর্শন পর্যন্ত। এখন কিন্তু এল ইফেক্টিভ যখন নেব বোথ ইন ফিক্সডের ক্ষেত্রে, তখন দেখো আমার এল ইফেক্টিভ জাস্ট এইখান থেকে এই পোর্শন পর্যন্ত পেয়ে যাচ্ছি। তাহলে এই মানটা কত, এই মানটা হবে এল ইফেক্টিভের মানটা হবে এল ইফেক্টিভ, এবং এই এল ইফেক্টিভের মান হবে অ্যাকচুয়াল লেন্থ আপন 2। অ্যাকচুয়াল যেই লেন্থটা পাবো তার হাফ করে দিলে এই ফর্মুলাটা পেয়ে যাব, ঠিক আছে। এবার যদি এই মানটা আমি এখানে অ্যাকচুয়ালি পুট করো এই ফর্মুলাতে, তখন দেখো কি পাবে, আচ্ছা এটা 2LA তার হোল স্কোয়ার ছিল, মানে এই ফর্মুলাটা পেয়ে যাবে পাই স্কোয়ার EI আপন
4L অ্যাকচুয়ালের হোল স্কোয়ার, এটা পাবে। এটা সেকেন্ড কেসের ক্ষেত্রে কিন্তু, তাহলে এটা সেকেন্ড কেসের ক্ষেত্রে গেল। এবার আমি থার্ড কেসে বলছি, যদি থার্ড কেসের ক্ষেত্রে আমি দেখি যে এল ইফেক্টিভ সমান এল এ আপন যদি 2 পুট করি, তাহলে এখানে কি পাবো দেখো, এটা এল অ্যাকচুয়ালের এল ইফেক্টিভের স্কোয়ার আছে, তাহলে আমি কি বললাম এল ইফেক্টিভের জায়গাতে এল অ্যাকচুয়াল আপন 2 পুট করব, তাহলে এখানে পেয়ে যাবো এই ফর্মুলাটা পাই স্কোয়ার ই আই আপন এল অ্যাকচুয়াল আপন 2 তার হোল স্কোয়ার, তাই তো এটা পাবো। তাহলে এটাকে যদি পাই তাহলে এর পরে আমি লিখতে পারি পাই স্কোয়ার, মানে এই 4 হয়ে গেলে সেটা উপরে চলে যাবে, 4 পাই স্কোয়ার ই আই আপন এল অ্যাকচুয়াল তার স্কোয়ার। তাহলে আমরা যদি বোথ ইন কি হয় ফিক্সড হয়, তাহলে বোথ ইন যদি ফিক্সড হয় তাহলে আমি যেই ফর্মুলাটা পাবো 4 পাই স্কোয়ার ই আই আপন এল এর স্কোয়ার, দেখো এল অ্যাকচুয়ালের স্কোয়ার। এবার দেখো আমি কি বলছিলাম যে আমাদের আর অত বড় বড় ডেরিভেশন করার কোনো দরকার নয়, আমি জাস্ট এই ছোট ছোট পয়েন্টগুলোকে যদি আমি মনে রাখি না, যে আমার 1 ইন যদি ফিক্সড অ্যান্ড আদার ইন যদি ফ্রি হয় তাহলে এল ইফেক্টিভ কত হবে, বোথ ইন যদি ফিক্সড হয় তাহলে এল ইফেক্টিভের মান কত হবে, জাস্ট কিছু না, এখানে এল ইফেক্টিভের জায়গায় মান বসিয়ে দাও, তোমার এই কন্ডিশন ওয়াইজ তোমার ফর্মুলা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, কিপলিং লোড বা বাকলিং লোডের যেই ফর্মুলাটা আমরা ডেরিভেশন করে পাচ্ছিলাম সেই ফর্মুলাটা। তাহলে 3 নম্বর আমার যে কন্ডিশনটা ছিল সেটার ক্ষেত্রে আমার কি দাঁড়াচ্ছে, সেটার ক্ষেত্রে আমার এল ইফেক্টিভ সমান পাওয়া যাচ্ছে এল অ্যাকচুয়াল আপন 2, এটা কখন হলো, এটা হলো বোথ ইন ফিক্সড। এবার আমাদের 4 নম্বর কন্ডিশন থাকলো, তাই তো, যে 4 নম্বর কন্ডিশনটা কি হবে, তাহলে আচ্ছা আমি এটা ফার্স্ট কন্ডিশন মিটাচ্ছি। দেখো 4 নম্বর কন্ডিশনটা কি হবে, আমি যদি 4 নম্বর ডি কন্ডিশন করি, আমি বলেছিলাম 1 ইন ফিক্সড হবে না আদার ইন হিঞ্জ থাকবে, কি ছিল 1 ইন ফিক্সড অ্যান্ড আদার ইন হিঞ্জ। এটা যদি আমি ছবি আঁকি তাহলে এটার ছবি কি হবে, দেখো এটা হচ্ছে যে এই প্রান্তটা আমার ফিক্সড আছে, আর এইখানে আমার কি আছে, এখানে আমার হিঞ্জ সাপোর্ট আছে, এই পয়েন্টে আমার কি আছে, এই পয়েন্টে আমার হিঞ্জ সাপোর্ট আছে। ঠিক আছে, এইভাবে হিঞ্জ সাপোর্ট আছে, আর এখানে আমার কি হচ্ছে, এই জায়গাটাতে আমার একটা পি লোড অ্যাপ্লাই হচ্ছে, এই পি লোডের ফলে কি হচ্ছে, এই পি লোডের ফলে এই কলমটার মধ্যে বাকলিং আসছে, সেটা বাকলিং আমার কিভাবে আসছে, বাকলিংটা আমার এইভাবে আসছে। এইটা কিন্তু এই যে পয়েন্টটা আছে এটা জাস্ট একদম পিন পয়েন্ট থেকে, হ্যাঁ হিঞ্জ পয়েন্ট থেকে স্টার্ট হচ্ছে, অ্যান্ড এটা ফিক্স সাপোর্ট, তার জন্য এখানে যে ইন্ড হচ্ছে সেটা ফিক্সের কিচ্ছু উপরে হচ্ছে, এই পয়েন্টে হচ্ছে কার্ভটা, এই পয়েন্টে কার্ভ স্টার্ট হয়ে একদম ফিক্সড পয়েন্টে গিয়ে কি হচ্ছে শেষ হচ্ছে। তাহলে এখানে যদি আমি দেখি যে এখানে অ্যাকচুয়াল লেন্থ কত ছিল, এটার ক্ষেত্রে অ্যাকচুয়াল লেন্থ ছিল একদম, এটা যদি আমি বি পয়েন্ট করি এটা এ, তাহলে এ থেকে বি পয়েন্ট ছিল, কিন্তু আমি যদি এই পয়েন্টটাকে বলি যে এই পয়েন্টটা হলো আমার সি পয়েন্ট, তাহলে এল ইফেক্টিভ হবে বি থেকে সি পয়েন্ট। ঠিক আছে, তাহলে এল ইফেক্টিভ হবে বি থেকে সি পয়েন্ট। এবার বলবে যে স্যার বি থেকে সি পয়েন্টের তাহলে মানটা কত, এবার বলে দিন। তাহলে এল ইফেক্টিভ যখন আমার এল ইফেক্টিভ লিখবো 1 ইন কোথায়, এটার ক্ষেত্রে, তাই তো 1 ইন ফিক্সড অ্যান্ড আদার ইন হিঞ্জ, সেই কন্ডিশনের ক্ষেত্রে তখন এল ইফেক্টিভ হয়ে যাবে এল অ্যাকচুয়াল আপন √2। ঠিক আছে, তখন কি হয়ে যাবে এল অ্যাকচুয়াল আপন √2। তাহলে আমি এই কন্ডিশনের ক্ষেত্রে ডি কন্ডিশনের ক্ষেত্রে আমি লিখতে পারি এখানে এল ইফেক্টিভ সমান এল অ্যাকচুয়াল আপন √2। তাহলে এই কন্ডিশন যখন আমার আসবে এই ফর্মুলার ক্ষেত্রে আমি কি করব, এই ফর্মুলার ক্ষেত্রে কি করব, এল
ইফেক্টিভের জায়গায় আমি কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব, LA/√2। তাহলে LA/√2 যদি আমি ইউজ করি তাহলে দেখো ফর্মুলাটা কি দাঁড়াবে, তাহলে দেখো পাই স্কোয়ার থাকছে এখানে, পাই স্কোয়ার EI, নিচে কি হয়ে যাচ্ছে, L ইফেক্টিভের জায়গায় আমি লিখব L_actual/√2, তার কি হয়ে যাচ্ছে হোল স্কোয়ার, তাই তো। তাহলে রুটের সাথে এটা দুইটা উঠে যাচ্ছে, তাহলে আমার কি পড়ে থাকছে, ফর্মুলাটা অ্যাকচুয়ালি দুই উপরে হয়ে যাবে, তাহলে 2 পাই স্কোয়ার EI আপন হয়ে যাবে L actual হোল স্কোয়ার। ঠিক আছে, বুঝা গেল তাহলে যে যদি আমার ওয়ান ইন ফিক্সড অ্যান্ড আদার ইন যদি আমার হিঞ্জ হয় অ্যান্ড আদার যদি আমার হিঞ্জ থাকে, ঠিক আছে, তাহলে আমি কি ফর্মুলা পাচ্ছি, 2 পাই স্কোয়ার EI আপন L actual স্কোয়ার। এবার দেখো তাহলে চারটে ফর্মুলা কিভাবে আসছে, ঠিক আছে, এখানে বোঝা গেল। বলো, কারো যদি কিছু প্রবলেম থাকে বুঝতে কমেন্ট করবে, ঠিক আছে, নিচে কমেন্টস করবে কি স্যার এই পয়েন্টটা আমি বুঝতে পারছি না বা এই পয়েন্টটা ক্লিয়ার হচ্ছে না, এইভাবে বুঝান, ঠিক আছে, আমি সেই মতো করে চেষ্টা করব বোঝানোর। ওকে, তাহলে চারটা ফর্মুলা আমি পেয়ে গেলাম চারটে কন্ডিশনের জন্য। তাহলে মনে থাকবে, ফার্স্ট বলে দিচ্ছি এখানে আমি একটা টেবিল বানাবে খুব সুন্দর করে এইভাবে, ঠিক আছে, খুব সুন্দরভাবে একটা টেবিল বানাবে, এইভাবে খুব সুন্দর করে একটা টেবিল বানাবে। সিরিয়াল নম্বর চাইলে লিখতে পারো, সিরিয়াল নম্বর চাইলে লিখো, এখানে কন্ডিশন লিখো, সাপোর্ট কন্ডিশন, এটা হচ্ছে সাপোর্ট কন্ডিশন লিখো। আর কি লিখবে, এখানে সাপোর্ট কন্ডিশন লিখো, এখানে কি লিখবে, কম্পেয়ার টু L ইফেক্টিভ, কম্পেয়ার টু L actual টু L ইফেক্টিভ, এখানে লিখতে পারো কম্পেয়ার, আচ্ছা এখানে লিখতে পারো compare to L actual to L effective, ঠিক আছে, আমি সংক্ষিপ্তভাবে লিখলাম, তোমরা লিখবে L actual to L effective। তাহলে সাপোর্ট কন্ডিশন, আর এখানে তুমি ফর্মুলাটা লিখতে পারো, যদি চাও ওইদিকে ছবিটাও দেখাতে পারো, এখানে ফিগারটাও দেখাতে পারো, ঠিক আছে। কিরকম ভাবে লিখবে আমি বলে দিচ্ছি, সিরিয়াল হচ্ছে 1, অ্যাকচুয়ালি এই টেবিলটা খুব সুন্দরভাবে বানাবে, হ্যাঁ। তাহলে এই যে মানগুলো আমি যে চারটে বললাম, L actual L effective, এটা জাস্ট ভালো করে মনে রাখবে, কেন কি এখান থেকে অনেক সময়তে তোমরা যখন গভর্নমেন্ট প্রিপারেশন নেবে দেখা যাবে ওখান থেকে কিন্তু একটা করে কোশ্চেন প্রায় দিয়ে দেয়, ঠিক আছে, যে তোমার ইন কন্ডিশন দিয়ে দেবে যে সেখানে যদি হয় তাহলে L ইফেক্টিভ সমান চারটি অপশান দিয়ে দেবে যে কোনটা হবে, ঠিক আছে। তার জন্য বলছি এই টেবিলটা তোমরা সুন্দরভাবে এভাবে আমি যে মানগুলো অ্যাকচুয়াল আগে ডিসকাস করলাম এগুলোকে এখানে সাজিয়ে নেবে, যে সাপোর্ট কন্ডিশন হচ্ছে বোথ, 1 নম্বর দিয়ে সাপোর্ট কন্ডিশন হলো কি, ফার্স্ট লিখবে বোথ ইন হিঞ্জ, ঠিক আছে। তাহলে L কম্পেয়ার করবে, L ইফেক্টিভ ইকুয়াল টু কি হয়ে যাবে, L ইফেক্টিভ ইকুয়াল টু L অ্যাকচুয়াল হয়ে গেল। এখানে ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে, তাহলে PE সমান হয়ে যাচ্ছে পাই স্কোয়ার EI আপন L অ্যাকচুয়ালের স্কোয়ার। L ইফেক্টিভ আর লিখবো না, কারণ L ইফেক্টিভ সমান L অ্যাকচুয়াল আমি বসিয়ে দিয়েছি, ধরে নাও এখানে, তাহলে এটা পেয়ে যাবে। তাহলে ফিগারটা কি দাঁড়াবে লিখে নেবে, ফিগারটা কি দাঁড়াবে, ফিগারের পয়েন্ট হয়ে যাচ্ছে এইভাবে, আমার ফিগারটা আসছে, ছবিটা কি হয়ে যাচ্ছে, ছবিটা এরকম হয়ে যাচ্ছে, এটা হচ্ছে L, এটা হচ্ছে কি L অ্যাকচুয়াল, এটা হচ্ছে L অ্যাকচুয়াল, আর এইভাবে আমার বাকলিং করছে, যেটা L অ্যাকচুয়াল সমান আমি এখানে L ইফেক্টিভও এখানে লিখতে পারি, যে এটা L ইফেক্টিভ সমান হচ্ছে L অ্যাকচুয়াল, ঠিক আছে।
সেকেন্ড কেস আছে কি, সেকেন্ড কেস হচ্ছে ওয়ান ইন ফিক্সড, one in fixed and other in কি হয় ফ্রি। ঠিক আছে, তাহলে এটার ক্ষেত্রে আমি কি বলেছিলাম, এটার ক্ষেত্রে বলেছিলাম যে এল ইফেক্টিভ সমান কি লিখবে 2L অ্যাকচুয়াল। ঠিক আছে, এটার ক্ষেত্রে এটা বলেছিলাম। তাহলে এটার ফর্মুলাটা কি দাঁড়াচ্ছে দেখো, তাহলে ফর্মুলাটা কি দাঁড়াবে, এল ই সমান দাঁড়াবে যে পাই স্কোয়ার EI আপন 4L অ্যাকচুয়ালের স্কোয়ার হয়ে যাবে। ঠিক আছে, এর ফটোটা যদি বলো কি হবে, তাহলে এর ফটোটা হবে এটা, এর ফটোটা জাস্ট এইভাবে আসছে, এটা বাকলিং করছে, দিয়ে আমি কি বলেছি এদিকটা এক্সটেন্ড করে দিলাম, এইভাবে চলে আসছে। তাহলে এইখান থেকে এটা হচ্ছে কি এল ইফেক্টিভ, এটাকে বলছি আমরা এল ইফেক্টিভ, আর অ্যাকচুয়াল লেন্থ হয়ে যাচ্ছে এখান থেকে নিয়ে এই পর্যন্ত, এটা হচ্ছে এল এ। তাহলে এটা ডবল হয়ে যাচ্ছে এটা, তার জন্য এটা 2L হয়ে যাচ্ছে, এল ইফেক্টিভ সমান হয়ে যাচ্ছে কত 2 ইন্টু অ্যাকচুয়াল লেন্থ। ওকে, 3 নম্বর কন্ডিশন কি হচ্ছে, 3 নম্বর কন্ডিশন হয়ে যাচ্ছে কি যে বোথ ইন ফিক্সড, বোথ ইন ফিক্সড যদি হয়, যদি বোথ ইন ফিক্সড হয়, তাহলে বোথ ইন ফিক্সডের ক্ষেত্রে এখানে কি হয়ে যাচ্ছে এল ইফেক্টিভ সমান আমরা কি পাচ্ছি দেখো, এল ইফেক্টিভের জায়গায় পাবো এল অ্যাকচুয়াল আপন সরি √2 হবে না, এটা শুধু 2 পাবো, এল অ্যাকচুয়াল আপন 2। তাহলে এটার যদি আমাকে ছবি আঁকতে হয় তাহলে বলো ছবিটা কেমন হবে। আচ্ছা, ফর্মুলাটা আমি আগে লিখে দিচ্ছি। তাহলে ফর্মুলাটা যদি আমি লিখি তাহলে PE সমান পেয়ে যাব, এটা উপরে হয়ে যাবে তোমার 4 পাই স্কোয়ার EI আপন এল অ্যাকচুয়ালের হোল স্কোয়ার, এল অ্যাকচুয়ালের হোল স্কোয়ার। ছবিটা যদি বলো কি হবে, তাহলে ছবিটা জাস্ট একটু ছোট্ট করে আঁকছি, এখানে জায়গা কম। ছবিটা হবে যে এইভাবে এসে এইভাবে শেষ হচ্ছে। ঠিক আছে, এইভাবে এসে এইভাবে শেষ হচ্ছে। তাহলে এইটা হচ্ছে আমার কি অ্যাকচুয়াল লেন্থ এল অ্যাকচুয়াল, আর এইখান থেকে এই পয়েন্টটা হচ্ছে এল ইফেক্টিভ, এই পয়েন্টটা হচ্ছে কি এল ইফেক্টিভ। ঠিক আছে, এই পয়েন্টটা হচ্ছে আমার কি এল ইফেক্টিভ। তাহলে এল ইফেক্টিভ ইকুয়াল টু হচ্ছে এল অ্যাকচুয়াল আপন 2, মানে ওর হাফ হচ্ছে। আর একটা পয়েন্ট থাকলো, আমি জাস্ট এখানে বলে দিচ্ছি উপরটায়। আর একটা পয়েন্ট হচ্ছে যে 1 ইন ফিক্সড অ্যান্ড আদার ইন যদি হিঞ্জ হয়ে যায়, তার তো 4 নম্বরটা কি 1 in fixed and other in hinge, 1 in fixed and other in যদি হিঞ্জ হয়ে যায়, তাহলে বলো এই কন্ডিশনের ক্ষেত্রে আমি কি করতে পারি, এখানে এল ইফেক্টিভটা আমি লিখতে পারি, এল অ্যাকচুয়াল আপন √2। ঠিক আছে, তাহলে এটা যদি আমি ফর্মুলাটা লিখি তাহলে কি পাবো বলো, ফর্মুলা সমান পেয়ে যাব PE ইকুয়াল টু, এটা হয়ে যাবে 2 উপরে হয়ে যাবে পাই স্কোয়ার EI আপন এল অ্যাকচুয়ালের হোল স্কোয়ার। বাস ক্লিয়ার হলো। এবার ছবিটা কি হবে, তাহলে ছবিটা আমি অলরেডি ডিসকাস করেছি কিছুক্ষণ আগেই, যে ছবিটা জাস্ট আমি হিঞ্জ সাপোর্টের ছবিটা এইভাবে দেখাই, ফিক্স সাপোর্টটা হয়ে গেল, এটা হয়েছে। তাহলে এটা যখন আমার বাকলিং করবে, জাস্ট কিভাবে বাকলিং করবে, এইভাবে এসে এইভাবে এন্ড হবে। তাহলে এখানে অ্যাকচুয়াল লেন্থ হচ্ছে এখান থেকে এই পর্যন্ত হচ্ছে এল অ্যাকচুয়াল, তাই তো। আর ইফেক্টিভ লেন্থ আমি লিখতে পারি এখান থেকে নিয়ে এই পোর্শন পর্যন্ত হচ্ছে আমার কি এল ইফেক্টিভ, এখান থেকে নিয়ে এইটা হচ্ছে এল ইফেক্টিভ, এটা হচ্ছে পয়েন্ট অফ ফ্র্যাকচার পেলাম। তাহলে আমি এখানে কি পেলাম, 4 নম্বর পয়েন্টে আমার কিন্তু এখানে ডিসকাস হয়ে গেল। ঠিক আছে, তাহলে আজকে আমরা কি করলাম, ইন কন্ডিশনের 4টে যেই পার্ট ছিল, ঠিক আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড কন্ডিশন, আমরা ফুল ডিটেলস অবশ্যই 2টো লেকচার আমরা ফুল ডিটেলস আলোচনা করেছি।
এবং একটা ফর্মুলা থেকে চারটে কন্ডিশনের ফর্মুলা কিভাবে বার করা যায় তা আমরা কিন্তু আজকে খুব ভালোভাবে অ্যাকচুয়ালি শিখলাম বা দেখলাম। ঠিক আছে, আমি তোমাদের সাজেস্ট করব এই ইন কন্ডিশনের নামগুলো এবং এর ইফেক্টিভ লেন্থের ফর্মুলাটা ভালো করে মনে রাখবে অ্যান্ড কিভাবে কিপলিং লোড ফাইন্ড আউট করি জাস্ট একটা ফর্মুলা মনে রাখবে, বাকি ফর্মুলাগুলো ইজিলি বেরিয়ে যাবে। ঠিক আছে, তাহলে এখানেই থাক, ভালো থেকো। ওকে, হ্যালো এভরিওয়ান, আমি অলিউল হোসেন, আবার তোমাদের সাথে আমি নেক্সট লেকচার নিয়ে চলে এসেছি। আমরা আমাদের থার্ড লেকচারে আলোচনা করেছিলাম যে থিওরি অফ স্ট্রাকচারের কলম চ্যাপ্টার থেকে, ঠিক আছে, আমরা থার্ড লেকচারে আলোচনা করেছিলাম সেই চ্যাপ্টারের যে পার্ট ছিল ইন কন্ডিশন। ঠিক আছে, ইন কন্ডিশন অফ ইলুটস থিওরি। তাহলে আমরা অলরেডি ইন কন্ডিশনের দুটো পার্ট এখানে আলোচনা করেছিলাম। এক নম্বর পার্ট কি ছিল? এক নম্বর পার্ট ছিল ইন কন্ডিশনের 2 নম্বর পার্ট নিয়ে আমরা আলোচনা করেছিলাম। 1 নম্বর পার্ট ছিল আমাদের বোথ ইন হিঞ্জ। ওকে, এটা ছিল আমাদের ফার্স্ট, এটা কিভাবে কিপলিং লোড ফাইন্ড আউট করা যায় সেই নিয়ে আমরা দেখেছিলাম। সেকেন্ড পার্ট আমাদের ছিল কি? সেকেন্ড পার্ট ছিল ওয়ান ইন ফিক্সড and other in hinge. ওকে, এটার ক্ষেত্রে কিভাবে ফাইন্ড আউট করা যায় কিপলিং লোড সেটাও আমরা দেখেছিলাম। তাহলে ফার্স্ট ফর্মুলা আমরা কি দেখেছিলাম? বোথ ইন হিঞ্জের ক্ষেত্রে কিপলিং লোড যেটা আমরা ফাইন্ড আউট করেছিলাম যেটা পিই দিয়ে, তাই তো? তাহলে পিই এর ফর্মুলাটা কি বেরিয়েছিল? এটার ফর্মুলা বেরিয়েছিল পাই স্কোয়ার EI আপন L স্কোয়ার। ঠিক আছে, আর এটা সেকেন্ডের ক্ষেত্রে যে কিপলিং লোডটা বের হয়েছিল সেটা পিই সমান কি বেরিয়েছিল? যে পাই স্কোয়ার EI আপন 4L স্কোয়ার। এখানে আমার কি ছিল? ইটা কি ছিল? এই ছিল ইয়াং মডিউলাস, হ্যাঁ, অফ মেটেরিয়ালস, অ্যান্ড আই ছিল কি? আই ছিল মোমেন্ট অফ ইনার্সিয়া, অ্যান্ড এল ছিল কি? এল ছিল কলমের, এলটা কি ছিল? এলটা ছিল এই কলমের অ্যাকচুয়াল লেন্থ। ঠিক আছে, এই কলমের কি ছিল? অ্যাকচুয়াল লেন্থ ছিল আমার হচ্ছে কি এলটা। তাহলে আমরা দেখেছিলাম যে বোথ ইন যদি হিঞ্জ হয় তখন বোথ ইন হিঞ্জের ক্ষেত্রে আমাদের সাপোর্ট কন্ডিশন কীরকম ছিল? এরকম আকারে ছিল, এরকম আকারে ছিল, তাই তো? আর ওয়ান ইন ফিক্সড অ্যান্ড আদার ইন, আচ্ছা এটা সরি এটা হিঞ্জ হবে না, এটা আমরা সেকেন্ড লেকচারে আমাদের ফ্রি ছিল। ঠিক আছে, সেকেন্ড লেকচারে আমাদের ফ্রি ছিল, হিঞ্জটা পরে আছে, ওটা আমরা নিয়ে এখনো ডিসকাস করিনি। তাহলে ওয়ান ইন ফিক্সড অ্যান্ড আদার ইন ফ্রি ছিল, যেখানে এল অ্যাকচুয়াল লেন্থ আমরা কি ছিল? কলমের এল ছিল। ঠিক আছে, অ্যাকচুয়াল লেন্থ হচ্ছে আমার এল। তাহলে এখানে আমরা এর আরো দুটো পার্ট আছে। দুটো পার্ট কি আছে? 3 নম্বর পার্ট হচ্ছে আমার যে ওয়ান ইন, আচ্ছা 3 নম্বর যদি আমি পার্ট নিই, আমি এখানে বোথ ইনস ফিক্সড এটা একটা করতে পারি। আর একটা কি আছে? 4 নম্বর পার্ট আছে যে ওয়ান ইন ফিক্সড, যেটা আমি এখানে লিখেছিলাম যে ওয়ান ইন ফিক্সড অ্যান্ড আদার ইন হিঞ্জ। ঠিক আছে, এটা হচ্ছে আমার 4 নম্বর। তাহলে আমরা অলরেডি এই দুটো ভালোভাবে ফুল ডিটেলসের সঙ্গে আমরা কিন্তু আলোচনা করেছি। ঠিক আছে, আমরা ফার্স্টের ক্ষেত্রে এই ফর্মুলাটা পেয়েছি, সেকেন্ডের ক্ষেত্রে আমি পেয়েছি কোনটা? এটা পেয়েছি পাই স্কোয়ার EI আপন 4L স্কোয়ার, এটা পেয়েছি আমি সেকেন্ডার ক্ষেত্রে।
তাহলে থার্ডের ক্ষেত্রে অ্যান্ড ফোরের ক্ষেত্রে আমি এগুলো যেভাবে ডিসকাস করেছি অ্যান্ড ফাইন্ড আউট করেছি কিপলিং ল, সিমিলারভাবে আমি এগুলো কিন্তু করতে পারি। ঠিক আছে, তাহলে আমি এগুলো করতে পারি, কিন্তু আমরা আর লেকচারটা বেশি বড় করতে যাব না। অলরেডি এই দুটো নিয়ে আমি খুব ভালোভাবে কিভাবে ডেরিভেশন হয়, এই ফর্মুলাটা কিভাবে আসে, তার ফুল ডিটেলস কিন্তু এই দুটো লেকচারে আমি ভালোভাবে ডিসকাস করেছি। ঠিক আছে, তাহলে আমি এই লেকচারে আমরা দেখব যে এই চারটাকে কম্বাইন্ড করে কিভাবে একটা ফর্মুলা থেকে চারটে ফর্মুলাতে নিয়ে আসা যায়। ঠিক আছে, যদি আমরা 3 নম্বর লেকচার, তোমরা আগে এই 1 নম্বর আর 2 নম্বর ভালো করে দেখবে, 3, 4 নম্বর অটোমেটিক্যালি বেরিয়ে যাবে। ঠিক আছে, কিভাবে বার হবে আমি বলছি, জাস্ট চারটা মান ভালোভাবে মনে রাখবে। আমরা যদি বোথ ইন ফিক্সড দেখি, ঠিক আছে, বোথ ইন ফিক্সের ক্ষেত্রে কি হবে, এটার ফর্মুলা বেরিয়ে আসবে যদি আমরা এগুলোর মতো করে আলোচনা করি। পিই সমান 4 পাই স্কোয়ার EI আপন L স্কোয়ার। ঠিক আছে, এটা পাবো। আর যদি 1 ইন ফিক্সড অ্যান্ড আদার ইন হিঞ্জ হয়, তাহলে সেই ক্ষেত্রে কি পাবো, ধরো এটার ক্ষেত্রে আমি পাবো, এটার ক্ষেত্রে নিচে লিখে দিচ্ছি, পিই সমান পাবো 2 পাই আর স্কোয়ার পাবো, 2 পাই স্কোয়ার EI আপন L স্কোয়ার। ঠিক আছে, আমি এই দুটো যদি এগুলোর মতো করে ডিসকাস করি, তো সিমিলারিটি 2 পাই স্কোয়ার EI আপন L স্কোয়ার পাবো এটার ক্ষেত্রে, আর বোথ ইন ফিক্সডের ক্ষেত্রে পাবো 4 পাই স্কোয়ার EI আপন L স্কোয়ার। আচ্ছা, তাহলে আমরা এই চারটা ফর্মুলা এভাবে মনে রাখার দরকার আছে? আমি বলবো নয়। কেন নয়? আমাদেরকে একটা মাত্র ফর্মুলা মনে রাখতে হবে, একটা মাত্র ফর্মুলা। সেই ফর্মুলাটা হলো কি, একটা মাত্র ফর্মুলা মনে রাখতে হবে, সেই ফর্মুলাটা হলো যে পিই ইকুয়াল টু পাই স্কোয়ার EI আপন LE স্কোয়ার। LEটা মানে কি? LEটা মানে হলো L ইফেক্টিভ লেন্থ অফ কলম। আচ্ছা, এখানে ইর মানে জানো, আয়ের মানে জানো, এবং LEর মানেটা অলরেডি আমি অনেকবার বলেছি, আবার এখানে আমি বলে দিচ্ছি। LE মানে হলো ইফেক্টিভ লেন্থ অফ কলম। ইফেক্টিভ লেন্থ অফ কলম। ওকে, তাহলে LE হলো ইফেক্টিভ লেন্থ অফ কলম। এবার অনেকের কোশ্চেন হবে, স্যার ইফেক্টিভ লেন্থটা কি? আমরা অ্যাকচুয়াল লেন্থটা জেনেছি যে এটা যদি একটা কলম হয়, এটা যদি একটি কলম হয়, বোথ ইন হিঞ্জের ক্ষেত্রে আমি দেখে নিচ্ছি, বোথ ইন হিঞ্জের ক্ষেত্রে দেখে নিলাম, এটা যদি একটি কলম হয়, তাহলে অ্যাকচুয়াল লেন্থ আমি ধরে নিচ্ছি এখান থেকে নিয়ে কলমের এই পর্যন্ত, এর অ্যাকচুয়াল লেন্থ হয়ে গেল LA বা L। ঠিক আছে, যদি এটা LA অথবা L হয় তার অ্যাকচুয়াল লেন্থ, তাহলে আমাকে কি করতে হবে? আমাকে জানতে হবে যে L ইফেক্টিভটা তাহলে কত হবে। তাহলে L ইফেক্টিভ সমান LA কি নিতে পারবো না? L এর বেশি হতে পারে না কম হতে পারে। ঠিক আছে, L ইফেক্টিভটা কি হতে পারে? অ্যাকচুয়াল লেন্থ থেকে বেশি হতে পারে, কম হতে পারে, অথবা অ্যাকচুয়াল লেন্থের ইকুয়াল হতে পারে। ঠিক আছে, এখানে L ইফেক্টিভ মানে হলো যে আমার ওই দুই পয়েন্ট, ঠিক আছে, কলমটা যখন আমার ফেল করবে, ওই দুই পয়েন্ট, কলমের এমন দুটি পয়েন্ট, যে দুটি পয়েন্টে কী হবে, বেন্ডিং মোমেন্টটা 0 থাকবে। বোঝা গেল পয়েন্টটা? তাহলে কি বললাম যে L ইফেক্টিভ হলো কলমের মধ্যে ওই দুই পয়েন্ট, যেই দুই পয়েন্টে কি হবে, বেন্ডিং মোমেন্ট 0 হবে, অথবা পয়েন্ট অফ কোয়ান্টাম ফ্র্যাকচার পাবো। অবশ্যই যারা বেন্ডিং মোমেন্ট করেছো, বেন্ডিং মোমেন্ট অ্যান্ড শিয়ার ফোর্স পড়েছো, সেখানে পয়েন্ট অফ কোয়ান্টাম ফ্র্যাকচারের ব্যাপারটা জানো, আমি নতুন করে কিছু বলছি না। তাহলে পয়েন্ট অফ কোয়ান্টাম ফ্র্যাকচার এখানে যদি আমি দেখি, তাহলে এখানে কোয়ান্টাম ফ্র্যাকচার পয়েন্টও পাচ্ছি না, কিন্তু অ্যাকচুয়ালি কোয়ান্টাম ফ্র্যাকচার পয়েন্টের মানেটা কি? যেখানে বেন্ডিং মোমেন্টটা কি হয়, 0 হয়। এবং এখানে আমরা এটাও জানি, যদি কোনো সাপোর্ট হিঞ্জ হয়, তাই তো, যদি কোনো সাপোর্ট হিঞ্জ হয়, তাহলে সেখানে বেন্ডিং মোমেন্ট কত পাওয়া যায়? সেখানে বেন্ডিং মোমেন্ট কত পাওয়া যায় বলো? সেখানে বেন্ডিং মোমেন্ট অ্যাকচুয়ালি 0 হয়। তাহলে আমি এখানে দেখব, যখন বোথ ইন হিঞ্জ, তখন কিন্তু এখানে দেখতে পাবো বেন্ডিং মোমেন্টটা অ্যাকচুয়ালি 0। তাহলে যখন আমি কি বললাম, L ইফেক্টিভটা হবে ওই দুই পয়েন্টের ডিস্টেন্স,
যেখানে যেই দুই পয়েন্টের বেন্ডিং মোমেন্টে কি হবে 0 থাকবে। তাহলে এখানে অ্যাকচুয়ালি আমি দেখছি এটা হিঞ্জ পয়েন্ট, এখানেও হিঞ্জ পয়েন্ট, তাহলে দুই হিঞ্জ পয়েন্টে বেন্ডিং মোমেন্ট 0, তাহলে এখানে লেন্থ এল এ অ্যাকচুয়াল লেন্থ, তাই তো? তাহলে অ্যাকচুয়াল লেন্থ যদি এল এ হয় তাহলে এখানে এল ইফেক্টিভ কত হবে? তাহলে বেন্ডিং মোমেন্ট দুটো পয়েন্টে 0, এল এ যদি অ্যাকচুয়াল হয় এল ইফেক্টিভও হবে কত? এল ইফেক্টিভও হবে এল এ। তাহলে এটা ফার্স্ট কন্ডিশন ছিল, এটা ফার্স্ট কন্ডিশনে ছিল যে যখন বোথ ইন হিঞ্জ হয়, ঠিক আছে, যখন বোথ ইন হিঞ্জ হয় তখন ইফেক্টিভ লেন্থ অফ কলম ইজ ইকুয়াল টু অ্যাকচুয়াল লেন্থ অফ কলম, ঠিক আছে, এটা বোঝা গেল। তাহলে আমি কি বললাম, আমার চারটে ফর্মুলা মনে রাখার কোনো দরকার নাই, জাস্ট আমি একটা মাত্র ফর্মুলা মনে করব যে পিই ইকুয়াল টু পাই স্কোয়ার ইআই আপন এল ইফেক্টিভের স্কোয়ার। এল ইফেক্টিভের স্কোয়ার এবার আমি দেখব যে আমার কোন কন্ডিশনের ক্ষেত্রে আছে। যদি আমার বলে দেয় বোথ ইন হিঞ্জ, তখন এল ইফেক্টিভের জায়গাতে কি হয়ে যাবে, তখন এল ইফেক্টিভের জায়গায় হয়ে যাবে এল অ্যাকচুয়ালটা। ওটা কি ফার্স্ট কন্ডিশনের ক্ষেত্রে। যদি বোথ ইন হিঞ্জ হয়, ঠিক আছে, যদি বোথ ইন হিঞ্জ হয়ে যায় তাহলে এল ইফেক্টিভ সমান এল অ্যাকচুয়াল হয়ে যাবে। তখন আমরা দেখো এই ফর্মুলাটা এল ইফেক্টিভের জায়গায় কি লিখব, অ্যাকচুয়াল লিখতে পারি, তাহলে অ্যাকচুয়াল লেনটা এল ইফেক্টিভের জায়গায় হয়ে যাবে। তাহলে আমরা এই ফর্মুলাটাকে এখানে এল অ্যাকচুয়ালের স্কোয়ার করে দিতে পারি। জাস্ট কি করলাম, এল ইফেক্টিভটা চেঞ্জ হবে। এবার আমি যদি 2 নম্বর কন্ডিশন দেখি, 2 নম্বর আমার কন্ডিশন কি ছিল, 2 নম্বর আমার কন্ডিশন ছিল যে আচ্ছা দুই নম্বর আমার কন্ডিশন কি ছিল, 2 নম্বর আমার কন্ডিশন ছিল যে 1 ইন, আচ্ছা এটা আমি ভালো করে লিখে দিচ্ছি, বোথ ইন হিঞ্জ, ঠিক আছে, এটা ছিল আমার ফার্স্ট কন্ডিশন। সেকেন্ড কন্ডিশন আমার কি ছিল যে 1 ইন ফিক্সড হবে অ্যান্ড আদার ইন ফ্রি হবে। তাহলে আমি যদি এটা একটা কলম আঁকি, তাহলে এই পয়েন্টটা আমার কি হয়ে যাচ্ছে, এই প্রান্তটা ফিক্সড হয়ে যাচ্ছে অ্যান্ড আদার ইন কি হয়ে যাচ্ছে, আদার ইন ফ্রি হয়ে যাচ্ছে। তাহলে আমি যদি দেখি এখানে যে এই কলমটা যদি বাকেল করে, তো জাস্ট এইভাবে বাকেল করবে, ঠিক আছে, এই কলমটা যখন বাকলিং করবে ফ্রি ইন্ডের জন্য এইভাবে বাকলিং করবে, যেটা আমি বলেছিলাম কনভেক্সিটি ইনওয়ার্ড ইন সেন্টার লাইন অ্যাক্সিস, ঠিক আছে। তাহলে এইভাবে যদি বাকেল করে, এইভাবে যদি কলমটা বাকেল করে, আর এটা যদি অ্যাকচুয়াল লেন্থ এল হয়, এই কলমের, তাহলে আমাকে এল ইফেক্টিভ কত হবে, তাই তো? তাহলে এটা যদি অ্যাকচুয়াল লেন্থ এল হয় তাহলে এর এল ইফেক্টিভটা বার করতে হবে। তাহলে আমি বলেছিলাম পয়েন্ট অফ কোয়ান্টাল ফ্র্যাকচার বার করতে হবে, তাই তো, যেখানে অ্যাকচুয়ালি বেন্ডিং মোমেন্ট আমার 0 হচ্ছে। তাহলে আমার তো এই পয়েন্টটা ফিক্সড পয়েন্ট, এখানে তো কোনো বেন্ডিং মোমেন্ট না, এখানে বেন্ডিং মোমেন্ট তো অ্যাকচুয়ালি আছে ফিক্সড পয়েন্টে, এখানে বেন্ডিং মোমেন্ট 0 হবে না। তাহলে নিশ্চয়ই ফিক্সড পয়েন্টে বেন্ডিং মোমেন্ট আমার 0 আছে, অবশ্যই আছে, এখানে কিন্তু বেন্ডিং মোমেন্ট 0 নয়। তাহলে আমাকে কি করতে হবে, এর পয়েন্ট অফ কোয়ান্টাল ফ্র্যাকচার বার করতে হবে। এখানে আরেকটা কন্ডিশন আছে যে যদি এটা শুধু আমি ওই আকারে না দেখি যে বেন্ডিং মোমেন্টটা 0 দেখব, তাহলে আমাকে দেখতে হবে যে এই কার্ভটা কিন্তু অ্যাকচুয়ালি সেমি সার্কেল আছে, ঠিক আছে, কোয়াড্রেটিক সার্কেল আছে, ঠিক আছে, একটা কার্ভ আছে, এই কার্ভটাকে সেমি সার্কেলে যদি পূরণ করতে হয় তাহলে এই কার্ভটাকে আমাকে কি করতে হবে, এদিকে যতটা আছে একে ঠিক ততটা এক্সপ্যান্ড করতে হবে এইদিকে। তাহলে এইটা একটা সেমি সার্কেলে কি হলো, এখানে দুটো পয়েন্ট একই লাইনে পেয়ে গেলাম। আমি যদি দেখে নিই
আমার কার্ভটা এ আকারে আছে, তাহলে এটাকে যদি একটা সেমি সার্কেল বানাই তাহলে এখানে পয়েন্ট অফ কন্টাক্ট ফ্র্যাকচার পাচ্ছি, এদিকে কোথাও পাচ্ছি না। তাহলে এই পয়েন্ট দুটোকে যদি আমাকে সেম একটা অ্যাক্সিসে নিয়ে আসতে হয় তাহলে আমি কি করব, এইভাবে নিয়ে আসব। তাহলে এইভাবে যদি নিয়ে আসি তাহলে এইখান থেকে নিয়ে এই পর্যন্ত, এখান থেকে নিয়ে এই পর্যন্ত কি পেলাম, যে ডিস্টেন্সটা পেলাম সেটা হচ্ছে এল ইফেক্টিভ। এটা কি হবে, এটা হচ্ছে এল ইফেক্টিভ। এবং এল ইফেক্টিভের মান কত হবে, তাহলে দেখো এখানে এল অ্যাকচুয়াল ছিল এতটা, তাহলে এইটা কি করলাম, এটা যত পরিমাণ এইদিকে ছিল সেম পরিমাণ আমি এইদিকে করেছি, ঠিক আছে। তাহলে এখানে হয়ে যাচ্ছে এল ইফেক্টিভ সমান কত হয়ে যাচ্ছে, এটা 2L। তাহলে এখানে আমি বুঝতে পারলাম যে যদি ওয়ান ইন ফিক্সড অ্যান্ড আদার ইন ফ্রি হয়, আদার ইন ফ্রি হয়, তার জন্য এল ইফেক্টিভ সমান কত হবে, 2 × এল অ্যাকচুয়াল। ঠিক আছে, বোঝা গেল। তাহলে ফার্স্ট ছিল কি, এল ইফেক্টিভ সমান আমি এল অ্যাকচুয়াল পেলাম। সেকেন্ড কেসের ক্ষেত্রে গিয়ে পেলাম কি, যে যখন আমার ওয়ান ইন ফিক্সড অ্যান্ড আদার ইন ফ্রি হবে তখন সেখানে এল ইফেক্টিভ সমান আমি কি পাবো, 2 × এল এম। এবার এল ইফেক্টিভের জায়গায় আমার যখন বি কন্ডিশনে চলে আসবে, সেকেন্ড কন্ডিশনে যখন আমার ম্যাথের ক্ষেত্রে দিয়ে দেবে যে ওয়ান ইন ফিক্সড অ্যান্ড আদার ইন যদি ফ্রি হয় সেই ক্ষেত্রে আমার কিপলিং লোড কীভাবে বার করতে হবে, ঠিক আছে। আমার যদি তেমন কোনো কন্ডিশনে ম্যাথ দিয়ে দিল তখন আমি কি করব, এল ইফেক্টিভটা বার করব 2 এল অ্যাকচুয়াল, যে লেনটা দেওয়া থাকবে সেটা 2 টাইমস করব, দিয়ে এখানে বসিয়ে দেবো। তাহলে এখানে হয়ে যাবে কি 2 × এল অ্যাকচুয়াল, ঠিক আছে। তাহলে এটা আমি সেকেন্ড ফর্মুলার ক্ষেত্রে তখন বের করে নিতে পারবো। ব্যাস, এবার আমি দেখব 3 নম্বর ফর্মুলাটা, ঠিক আছে। তাহলে বোঝা গেল এই ব্যাপারটা, যে এখানে আমি এটাকে এক্সপ্যান্ড কেন করলাম, এখানে এক্সপ্যান্ড এই কারণ করলাম, যদি আমি এই হিসাবে ধরি দুটো পয়েন্টকে একই লাইনে নিয়ে আসতে হবে সেই হিসাবে ধরতে পারি। এখানে দুটো পয়েন্টকে বেন্ডিং মোমেন্ট যদি 0 হিসাবে ধরি সেটাও হবে, অথবা এখানে কোয়াড্রেটিক একটা সার্কেল আর্ক আছে সেটাকে সেমি কোয়াড্রেটিক সার্কেলে যদি আমাকে করতে হয়, ঠিক আছে, তাহলে পরেও ওই হিসাবে আমাকে ওখানে এক্সপ্যান্ড করতে হয়, ঠিক আছে। এই 2-3টে কারণের ক্ষেত্রে আমি এটা করলাম। আচ্ছা, তাহলে আমার বি পয়েন্ট হয়ে গেল, কেন হলো বোঝা গেল। এবার কি আছে, 3 নম্বর পয়েন্ট আছে। 3 নম্বর পয়েন্টটা আমার কি ছিল, সি পয়েন্টটা কি ছিল, সি পয়েন্টটা ছিল 3 নম্বর পয়েন্টটা ছিল যে বোথ ইন ফিক্সড, যখন আমার কলমটা কি আছে, উপর এবং নিচে পোর্শন ফিক্সড আছে, ঠিক আছে। এই দুটো পোর্শন যখন ফিক্সড আছে তখন কি হচ্ছে দেখো, এখানে যখন আমার এখানে যখন কোনো পি লোড অ্যাপ্লাই হবে, আচ্ছা এই পয়েন্টটাকে আমি এ ধরে নিচ্ছি, এই পয়েন্টটাকে আমি বি ধরে নিচ্ছি। যখন বি পয়েন্টে কোনো একটি লোড, ওয়ার্কিং লোড অ্যাপ্লাইড হচ্ছে তখন কি হবে, এর মধ্যে একটা বাকলিং আসবে। কীরকম বাকলিংটা আসবে, এইরকমভাবে এসে এখানে গিয়ে, আচ্ছা দাঁড়াও, এইভাবে আসবে, এইভাবে ক্রিয়েট হয়ে এইভাবে শেষ হয়ে যাবে, ঠিক আছে, এইভাবে শেষ হয়ে যাবে। এটা কি হবে, জাস্ট ফিক্সড থেকে কিছু ডিস্টেন্স আগে তার কি হবে, বেন্ডিং মোমেন্টটা 0 থাকবে। তাহলে এখানে এই পয়েন্ট আর এখানে যে পয়েন্টটা পাবো, এটা এখানে পাবো কি বেন্ডিং মোমেন্ট 0 বা পয়েন্ট অফ কন্টাক্ট ফ্র্যাকচার। কেন কি, ফিক্স আমরা জানি ফিক্স সাপোর্টে কোনো রকমের স্লোপ থাকে না, সেখানে স্লোপ 0 থাকে, তাই তো। সেখানে কি থাকে, ফিক্স সাপোর্টে সেখানে কোনো রকমের ডিফ্লেকশানও 0 থাকে এবং স্লোপও 0 থাকে, সেখানে কোনো রকমের ডিফ্লেকশান স্লোপ থাকে না। তাহলে এখানে আমার অ্যাকচুয়াল লেন্থ ছিল কোথা থেকে, এ থেকে বি পয়েন্ট পর্যন্ত আমার অ্যাকচুয়াল লেন্থ ছিল। তাহলে এখানে অ্যাকচুয়াল লেন্থ ছিল এল এ সমান একদম বি থেকে এ পোর্শন পর্যন্ত। এখন কিন্তু এল ইফেক্টিভ যখন নেব বোথ ইন ফিক্সডের ক্ষেত্রে, তখন দেখো আমার এল ইফেক্টিভ জাস্ট এইখান থেকে এই পোর্শন পর্যন্ত পেয়ে যাচ্ছি। তাহলে এই মানটা কত, এই মানটা হবে এল ইফেক্টিভের মানটা হবে এল ইফেক্টিভ, এবং এই এল ইফেক্টিভের মান হবে অ্যাকচুয়াল লেন্থ আপন 2। অ্যাকচুয়াল যেই লেন্থটা পাবো তার হাফ করে দিলে এই ফর্মুলাটা পেয়ে যাব, ঠিক আছে। এবার
যদি এই মানটা আমি এখানে অ্যাকচুয়ালি পুট করো এই ফর্মুলাতে, তখন দেখো কি পাবে, আচ্ছা এটা 2LA তার হোল স্কোয়ার ছিল, মানে এই ফর্মুলাটা পেয়ে যাবে পাই স্কোয়ার EI আপন 4L অ্যাকচুয়ালের হোল স্কোয়ার, এটা পাবে। এটা সেকেন্ড কেসের ক্ষেত্রে কিন্তু, তাহলে এটা সেকেন্ড কেসের ক্ষেত্রে হবে। এবার আমি থার্ড কেসে বলছি, যদি থার্ড কেসের ক্ষেত্রে আমি দেখি যে L ইফেক্টিভ সমান LA আপন যদি 2 পুট করি, তাহলে এখানে কি পাবো দেখো, এটা L অ্যাকচুয়ালের L ইফেক্টিভের স্কোয়ার আছে, তাহলে আমি কি বললাম L ইফেক্টিভের জায়গাতে L অ্যাকচুয়াল আপন 2 পুট করব, তাহলে এখানে পেয়ে যাবো এই ফর্মুলাটা পাই স্কোয়ার EI আপন L অ্যাকচুয়াল আপন 2 তার হোল স্কোয়ার, তাই তো এটা পাবো। তাহলে এটাকে যদি পাই, তাহলে এর পরে আমি লিখতে পারি পাই স্কোয়ার, মানে এই 4 হয়ে গেলে সেটা উপরে চলে যাবে, 4 পাই স্কোয়ার EI আপন L অ্যাকচুয়াল তার স্কোয়ার। তাহলে আমরা যদি বোথ ইন কি হয় ফিক্সড হয়, তাহলে বোথ ইন যদি ফিক্সড হয়, তাহলে আমি যেই ফর্মুলাটা পাবো 4 পাই স্কোয়ার EI আপন L এর স্কোয়ার, দেখো L অ্যাকচুয়ালের স্কোয়ার। এবার দেখো আমি কি বলছিলাম যে আমাদের আর অত বড় বড় ডেরিভেশন করার কোনো দরকার নয়, আমি জাস্ট এই ছোট ছোট পয়েন্টগুলোকে যদি আমি মনে রাখি না, যে আমার 1 ইন যদি ফিক্সড অ্যান্ড আদার ইন যদি ফ্রি হয় তাহলে L ইফেক্টিভ কত হবে, বোথ ইন যদি ফিক্সড হয় তাহলে L ইফেক্টিভের মান কত হবে, জাস্ট কিছু না, এখানে L ইফেক্টিভের জায়গায় মান বসিয়ে দাও, তোমার এই কন্ডিশন ওয়াইজ তোমার ফর্মুলা তৈরি হয়ে যাবে। ঠিক আছে, কিপলিং লোড বা বাকলিং লোডের যেই ফর্মুলাটা আমরা ডেরিভেশন করে পাচ্ছিলাম সেই ফর্মুলাটা। তাহলে 3 নম্বর আমার যে কন্ডিশনটা ছিল সেটার ক্ষেত্রে আমার কি দাঁড়াচ্ছে, সেটার ক্ষেত্রে আমার L ইফেক্টিভ সমান পাওয়া যাচ্ছে L অ্যাকচুয়াল আপন 2, এটা কখন হলো, এটা হলো বোথ ইন ফিক্সড। এবার আমাদের 4 নম্বর কন্ডিশন থাকলো, তাই তো, যে 4 নম্বর কন্ডিশনটা কি হবে, তাহলে আচ্ছা আমি এটা ফার্স্ট কন্ডিশন মিটাচ্ছি। দেখো 4 নম্বর কন্ডিশনটা কি হবে, আমি যদি 4 নম্বর ডি কন্ডিশন করি, আমি বলেছিলাম 1 ইন ফিক্সড হবে না আদার ইন হিঞ্জ থাকবে, কি ছিল 1 ইন ফিক্সড অ্যান্ড আদার ইন হিঞ্জ। এটার যদি আমি ছবি আঁকি, তাহলে এটার ছবি কি হবে, দেখো এটা হচ্ছে যে এই প্রান্তটা আমার ফিক্সড আছে, আর এইখানে আমার কি আছে, এখানে আমার হিঞ্জ সাপোর্ট আছে, এই পয়েন্টে আমার কি আছে, এই পয়েন্টে আমার হিঞ্জ সাপোর্ট আছে। ঠিক আছে, এইভাবে হিঞ্জ সাপোর্ট আছে, আর এখানে আমার কি হচ্ছে, এই জায়গাটাতে আমার একটা পি লোড অ্যাপ্লাই হচ্ছে, এই পি লোডের ফলে কি হচ্ছে, এই পি লোডের ফলে এই কলমটার মধ্যে বাকলিং আসছে, সেটা বাকলিং আমার কিভাবে আসছে, বাকলিংটা আমার এইভাবে আসছে। এইটা কিন্তু এই যে পয়েন্টটা আছে এটা জাস্ট একদম পিন পয়েন্ট থেকে, হ্যাঁ হিঞ্জ পয়েন্ট থেকে স্টার্ট হচ্ছে, অ্যান্ড এটা ফিক্স সাপোর্ট, তার জন্য এখানে যে ইন্ড হচ্ছে সেটা ফিক্সের কিচ্ছু উপরে হচ্ছে, এই পয়েন্টে হচ্ছে কার্ভটা, এই পয়েন্টে কার্ভ স্টার্ট হয়ে একদম ফিক্সড পয়েন্টে গিয়ে কি হচ্ছে শেষ হচ্ছে। তাহলে এখানে যদি আমি দেখি যে এখানে অ্যাকচুয়াল লেন্থ কত ছিল, এটার ক্ষেত্রে অ্যাকচুয়াল লেন্থ ছিল একদম, এটা যদি আমি বি পয়েন্ট করি এটা তাহলে এ থেকে বি পয়েন্ট ছিল, কিন্তু আমি যদি এই পয়েন্টটাকে বলি যে এই পয়েন্টটা হলো আমার সি পয়েন্ট, তাহলে এল ইফেক্টিভ হবে বি থেকে সি পয়েন্ট। ঠিক আছে, তাহলে এল ইফেক্টিভ হবে বি থেকে সি পয়েন্ট। এবার বলবে যে স্যার বি থেকে সি পয়েন্টের তাহলে মানটা কত, এবার বলে দিন। তাহলে এল ইফেক্টিভ যখন আমার এল ইফেক্টিভ লিখবো 1 ইন কোথায়, এটার ক্ষেত্রে তাই তো 1 ইন ফিক্সড অ্যান্ড আদার ইন হিঞ্জ, সেই কন্ডিশনের ক্ষেত্রে তখন এল ইফেক্টিভ হয়ে যাবে এল অ্যাকচুয়াল আপন √2। ঠিক আছে, তখন কি হয়ে যাবে এল অ্যাকচুয়াল আপন √2। তাহলে আমি এই কন্ডিশনের ক্ষেত্রে ডি কন্ডিশনের ক্ষেত্রে আমি লিখতে পারি এখানে এল ইফেক্টিভ সমান
L actual upon root 2 root over 2 তাহলে এই কন্ডিশন যখন আমার আসবে এই ফর্মুলার ক্ষেত্রে আমি কি করব এই ফর্মুলার ক্ষেত্রে কি করব L ইফেক্টিভের জায়গায় আমি কোন ফর্মুলাটা অ্যাপ্লাই করব LA upon root 2 তাহলে LA upon root 2 যদি আমি ইউজ করি তাহলে দেখো ফর্মুলাটা কি দাঁড়াবে তাহলে দেখো পাই স্কয়ার থাকছে এখানে পাই স্কয়ার EI নিচে কি হয়ে যাচ্ছে L ইফেক্ট can come as a short note mechanism of action or as a viva. So what are the side effects? But main thing is that principles of antiretroviral therapy or highly effective antiretroviral therapy, it may come as a short note HAART, only this portion. They can have a elaborate questions like name some, classify the drugs used in HIV or what are the drugs used in AIDS. But the catch is that the short note HAART can come, and that is the full the abbreviation of highly effective antiretroviral therapy. Before going to that, the life cycle of the HIV virus. First, HIV virus affect which of these blood cells? Which blood cells they affect? CD4. CD4 is a T cell virus. So they first bind with the host CD4 of the host. That is the binding. After binding, what they do? They release their RNA. And they have another name is another enzyme. The specific enzyme for them is reverse transcriptase. So what is the reverse transcriptase enzyme? Normally there is a synthesis of RNA from DNA and protein from the RNA. But the reverse one is the transcription. Reverse transcription means there is a formation of DNA from the RNA. Normal transcription, from the DNA, development of RNA is transcription. Reverse transcription, formation of DNA from the RNA. Clear? So they release their RNA and they have this reverse transcriptase, so they develop a DNA from that RNA, that is viral RNA. They develop from the viral RNA, they develop a DNA. Now the third thing is that these DNA binds with the host DNA. Host DNA, and in which cell? It is a CD4 cell. CD4 cell is a lymphocyte. It helps in immunity. So after binding this reverse DNA or viral portion of the DNA with the help of integrase enzyme with the DNA of the host CD4 cell. So what happened? Now with the replication of the host DNA, there is a replication of the host viral DNA that is synthesized from the viral RNA. After that they release that DNA. Now there is a normal transcription. So from the viral portion of the viral DNA, they develop viral RNA. This viral RNA helps and formation of the newer or synthesis of কি করবে এবার ডিএনএ থেকে আরএনএ থেকে প্রোটিন থেকে different parts of the HIV virus, and there is a assemble of this HIV virus. After that they destroy the CD4 cell and release. So what are the important things? So binding with the CD4 cell, then there is a reverse transcriptase enzyme that is helps to produce the viral DNA. Then the third one is integrase. They help with the binding of this viral DNA with the host DNA. Then there is a assemble and there is a synthesis, multiplication and release. Here another enzyme, protease enzyme, helpful for this last portion development of this virus.
So steps are first attachment, then there is a reverse transcriptase, then there is a integrase, then there is a protease. So these are the target point where the drugs can interfere with the replication or multiplication of this HIV virus. Clear? What are the target point? First, some drug can inhibit the binding with the CD4 cell. Second point, some drug can inhibit the reverse transcriptase enzyme. Some drug can inhibit the integrase enzyme. After that, there is a protease enzyme that helps to assemble or the final synthesis of this virus. So for classification, it is difficult to remember the names, but if you go for the step by step, first one is the N-furatide or Maraviroc. These are the two either fusion inhibitor or CCR5 co-receptor antagonist. CCR5 co-receptor antagonist and fusion inhibitor. They inhibit the binding of this virus with the CD4 cell. So this is the first step, inhibition of the first step, binding either by the fusion inhibitor or by the CCR5 co-receptor antagonist. They firstly block the binding of this virus with the CD4 cell of the host. This is the first. Then so binding er jonno there are two types of drug. One is fusion inhibitor, another one is CCR5 co-receptor antagonist. And নাম দুটো clear cut মনে রাখতে হবে, N-furatide, Maraviroc. Maraviroc is the CCR5 co-receptor antagonist, whereas fusion inhibitor is N-furatide. তাহলে এটা হলো they inhibit the binding of this car binding HIV virus with the host CD4 cell. দুটো ড্রাগ ইনহিবিট করতে পারে, একটা হচ্ছে ফিউশন ইনহিবিটর CCR5 co-receptor antagonist. CCR5 co-receptor antagonist is Maraviroc, whereas N-furatide is the integrase inhibitor. তাহলে this is the first step. Next step কি হয়? Next step is the reverse transcriptase. So reverse transcriptase inhibitor, nucleoside reverse transcriptase inhibitor, non-nucleoside reverse transcriptase inhibitor, আর আরেকটা হচ্ছে nucleoside. All these three things they inhibit which enzyme? Reverse transcriptase. Reverse transcriptase enzyme helps for কি করে ওটা? Synthesis of DNA from the RNA. কার DNA কার RNA? HIV ভাইরাসের RNA থেকে DNA কে সিনথেসাইজ করার জন্য যে এনজাইমটা লাগে is reverse transcriptase. এই reverse transcriptase enzyme there are three group of drug that can inhibit that enzyme. Which enzyme? Reverse transcriptase. What is the importance of this? They synthesize viral DNA from viral RNA and specifically for HIV. Only then it called the reverse transcriptase inhibitor. Retrovirus. Retro means the reverse one. So there are nucleoside reverse transcriptase inhibitor, nucleotide reverse transcriptase inhibitor, and non-nucleoside. As the name said, nucleoside mane it is a nucleoside component, non-nucleoside mane it is not a nucleoside. So what is the difference between nucleoside and non-nucleoside? Nucleoside will be a competitive inhibitor, whereas non-nucleoside is a non-competitive, because it is not a similar chemical structure like the nucleoside. If it is similar, they are competitive. If it is not similar, it is non-competitive. So nucleoside reverse transcriptase inhibitors,
non-nucleoside reverse transcriptase inhibitor, and third one is nucleotide reverse transcriptase inhibitor. You have to remember some name. Nucleoside reverse transcriptase inhibitors are Dinabandhu, lamivudine, stabudine, abacavir. MCQ will come. Abacavir is in which group of drug? You have to understand all these are DIN. They ends with a DIN, nucleosides. Only abacavir is the VIR. Commonly VIR are the protease inhibitor. But only nucleoside inhibitor that ends with the VIR is abacavir. MCQ. So nucleoside, nucleotide and non-nucleoside reverse transcriptase inhibitor, they inhibit which enzyme? Reverse transcriptase enzyme. So they inhibit the formation of the viral DNA from the viral RNA. Mechanism of action এই তিনটে গ্রুপের লেখা যাবে যাবে তো এইটুকুনি। Then integrase inhibitor. Integrase কি করে? What is the binding of the viral DNA with the host DNA. So by integrase inhibitor, reltagavir, they inhibit the binding of the viral DNA with the host DNA. Clear? Basic mechanism ta. Then protease inhibitor. Protease inhibitor, indinavir, saquinavir, nelfinavir. The important thing, protease inhibitor, they inhibit the protease enzyme which help for assembling or final assemble of this HIV virus. So by inhibiting the protease enzyme, they inhibit the final synthesis or final formation of the virus. The MCQ is abacavir. Abacavir is a nucleoside reverse transcriptase. All other VIRs are protease inhibitor. Abacavir is although it ends with the VIR, it is in the nucleoside reverse transcriptase inhibitor. বুঝলাম কোনটা? আমি বলছি ভিড দিয়ে যেগুলো হয় মোস্টলি সেগুলো প্রোটিয়েজ হয়। এবার মনে করো which is not example, which is not a protease inhibitor দিয়ে indinavir, nelfinavir, lopinavir তার সাথে abacavir দিল। You have to remember that abacavir is a though it is ends with the VIR, it is not a protease inhibitor. It is a nucleoside reverse transcriptase inhibitor. And maraviroc is a CCR5 co-receptor antagonist. Integrase আরেকটা হচ্ছে integrase আর fusion inhibitor. Fusion inhibitor is the enfuratide. Integrase inhibitor is reltagavir. Fusion means binding of the viral DNA with the host DNA. Integrase. Fusion means the entry of the drug from the binding with the host CD4 count. You have to inhibit. There are two drugs that can inhibit. What are they? One is fusion inhibitor. Another one is CCR5 co-receptor inhibitor. ক্লাসিফিকেশনটা মোটামুটি মনে থাকবে তো? কি আছে কেউ বলুক একজন। প্রথম থেকে মনে করো, মানে যদি সাইকেল অনুযায়ী মনে রাখো তাহলে সুবিধা হয়। সাইকেল অনুযায়ী ফার্স্টে হচ্ছে তাহলে ওটা ম্যারাভিরক আর ফিউশন ইনহিবিটর, তারপরে হচ্ছে সিনথেসিস অফ রিভার্স ট্রান্সক্রিপ্টেজ ইনহিবিটর। কি আছে? তিনটে আছে। একটা হচ্ছে nucleoside, nucleotide, non-nucleoside reverse transcriptase inhibitor. Mechanism of action of these three group of drugs, they inhibit the RNA by inhibiting reverse transcriptase enzyme. Clear? তারপরে next one is integrase. Integrase মানে the binding of the viral DNA with the host DNA. Integrase inhibitor. নাম is reltagavir. ঠিক আছে? দেন লাস্ট হচ্ছে প্রোটিয়েজ সিনথেসিস ইনহিবিটর, প্রোটিয়েজ ইনহিবিটর, that the last assemble of this viral. So these are the classification of
of antiretroviral drugs. This is the classification. So zidovudine, diazinosine is a nucleoside and nucleotide analogues. These are the nucleotide or nucleoside analogues. How it acts? They selectively reverse transcriptase inhibitor, and these are all mostly competitive one. Clear?